একদম ইকোনমিক্সের যেটা কোর জায়গা, সেটাকে আজকে আমরা আলোচনা করবো। গুড ইভিনিং সকলকে, অনেক কষ্ট করে জয়েন হলাম। ওকে ওকে, কষ্ট করেছো, এবার কেষ্ট মেলানোর দায়িত্ব আমার, তাই না? গুড ইভিনিং তানবী, সাগর, আলমগীর, প্রভাকর, পূর্বা, সকলকে গুড ইভিনিং। আর একটু তোমরা যারা যারা বাইরে মানে ফার্স্ট টাইম আমাদের কোনো ক্লাস করছো, গুড ইভিনিং কৌশিক স্যার, প্লিজ চেক সি মাই কোয়েশ্চেন। আমি তোমার কোয়েশ্চেন তো পেলাম না গো পল্লব, এত ভিড়ের মধ্যে। সাধারণত এই কোয়েশ্চেন গুলোকে সবচেয়ে ভালো আমি যেটা সাজেস্ট করি যে অ্যাপের মধ্যে যখন অ্যাপটা ফাঁকা থাকে, ওই ব্যাচে যে ব্যাচে আছো সেখানে কোয়েশ্চেনটাকে করে রেখে দেবে, তাহলে আমি দেখতে পারি এবং সেটাকে উত্তর ঠিক মতন দিয়ে দিতে পারি। শতরূপা, আমাদের ঈশ্বর, থ্যাংক ইউ শতরূপা, থ্যাংক ইউ সো মাচ। সঞ্চারী, গুড ইভিনিং। দেবয়ানী, গুড ইভিনিং। ওকে, নাও আই থিঙ্ক আমাদের অনেকেই জয়েন করেছো। মদন মোহন, অরিন্দম, সকলে জয়েন হচ্ছে। আর কারো কোনো ডাউট যদি থেকে থাকে তাহলে একটু তোমরা দেখে নাও। আচ্ছা, সকলে তোমরা দিয়ে দিয়েছো, ইয়েতে দিয়ে দিয়েছো। ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ শতরূপা, থ্যাংক ইউ। বিদিশা, গুড ইভিনিং। গুড ইভিনিং বিদিশা। তো আই থিঙ্ক অনেকের কাছে দিস ইজ মাই ফার্স্ট ক্লাস। সো আগের দিন আপনার ক্লাসে জয়েন হতে পারিনি, ওকে ওকে, নো ইস্যুস দেবজিৎ। বাট অনেকের কাছে দিস ইজ মাই ফার্স্ট ক্লাস। অনেকে হয়তো আমার প্রথম ক্লাসকে পাচ্ছ, এবং আমাদের যারা অনলাইনে রয়েছে, গুড ইভিনিং অরিন্দম, তাদের কাছে তো এটা একটা সাপ্তাহিক অভিজ্ঞতা যে বেশ কিছু ক্লাসকে আমার পেয়ে থাকে। আমি আমাদের এই যে অধ্যয়ন একাডেমি, এই যে পরিবার, সেখানে গুড ইভিনিং নিকিতা, সেখানে আমি এপিজে আব্দুল কালাম ব্যাচ, সেখানে ইংলিশ এবং ইকোনমিক্স, এবং তার সঙ্গে এসআই এবং কনস্টেবল, এই দুটো ব্যাচ, এবং পিএসসি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস, এই দুটো ব্যাচে ইংলিশ এবং ইকোনমিক্স কে করিয়ে থাকি। এছাড়াও সপ্তর্ষি স্যারের ইংলিশ এবং ইকোনমিক কোর্স বলে একটা আলাদা তোমরা অপশন পাবে, সেটাকেও আমাদের এপিজের সঙ্গে যুক্ত করে নেওয়া হয়। এছাড়া আমার যেটা অ্যাডভান্সড ইংলিশ রয়েছে, সেখানেও আমি ইংলিশের অ্যাডভান্স একটু পড়িয়ে থাকি। সো যারা যারা এই অভিজ্ঞতার সঙ্গে যুক্ত, তারা আমার পড়ানোর ধরন সম্পর্কে অবহিত, কিরকম ভাবে আমি পড়াই। আই ডু নট ইউজ এনি বোর্ড অর এনিথিং লাইক দ্যাট আমার অনলাইন ক্লাসের ক্ষেত্রে, ঠিক আছে? আর কতগুলো যখন ক্লাসের পড়াটা শুরু হয়, তখন আমি খুব বেশি কমেন্ট পছন্দ করি না। এখনো যেমন শুরু হয়নি, সুতরাং এখনো কমেন্ট করতে পারো। মাঝখানে ইন্টারাপশন গুলোকে আমি পছন্দ করি না, ঠিক আছে? ক্লাসে সারা সপ্তাহ অপেক্ষা করে থাকি, স্যার শনিবার কবে আসবে। ওকে, থ্যাংক ইউ সঙ্গীত। এবার আমি ক্লাসের মধ্যে আমার সেরাটাকে দেওয়ার চেষ্টা করি। এবার দিতে পারি কিনা সেটা আমার ছাত্রছাত্রীরাই বলবে, বাট তারপরে তোমাদের কাছ থেকেও আমি সেই সেরাটাকে প্রত্যাশা করে থাকি। সুতরাং যারা যারা এই ক্লাসের সঙ্গে যুক্ত, তারা জানো যে হাউ মাচ ডিসিপ্লিন আর হাউ মাচ ডিভোশন এক একটা ক্লাসের পেছনে আমরা রেখে থাকি, ঠিক আছে? এবং I want to transport you to a different world through my classes. আমি তোমাকে একটা নতুন চিন্তার জগতে আমার ক্লাসের মধ্য দিয়ে নিয়ে যেতে চাই, ঠিক আছে? এবং সেটা তোমার উপরে রয়েছে যে তুমি নিজেকে কতটা নিয়ে যেতে পারবে। তা আজকের ক্লাস যারা অফলাইনে করেছে, দে ক্যান সাজেস্ট ইউ একটা থিং। আজকে সকালে অফলাইনে এই ক্লাসটা হয়েছে, এবং আমি ভাবলাম যে আজকে সকলকে নিয়ে করতে পারি এই ক্লাসটাকে। থ্যাংক ইউ সাজু, লাভ ইউ। ঠিক আছে, আপনার পড়ানো এত স্বচ্ছ হয়, বোর্ড লাগে না। থ্যাংক ইউ। আমি পড়ার সেই সুযোগ পেয়েছি। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান ফর দ্য ওয়ান্ডারফুল কমেন্টস। বাট আজকে আমরা যে বিষয়টা আলোচনা করবো ইকোনমিক্সের একদম কোরে গিয়ে, সাধারণত ইকোনমিক্স আমি যখন ট্যাক্স পড়াচ্ছি বা যখন ধরো ইনফ্লেশন পড়াচ্ছি, ইউ আর অ্যাকচুয়ালি বিং, মানে তোমার সেক্ষেত্রে ইউ আর এক্সপিরিয়েন্সিং, তুমি এক্সপিরিয়েন্স করো যে ট্যাক্স বাড়লে তোমার কি হতে পারে বা ইনফ্লেশন হলে তোমার কি হতে পারে। বাট আজকের যে কনসেপ্ট গুলো, সেটা অনেকটা নোশনাল, অনেকটা থিওরিটিক্যাল। সুতরাং শুধু ক্লাস নয়, পড়াও করিয়ে নিয়েছেন, দারুণ এক্সপিরিয়েন্স। আজকে ক্লাসের পর অ্যাকচুয়ালি সবার পরীক্ষা হয়েছে আর কি, মানে আমাদের স্মার্ট বোর্ডের মধ্যে সবাইকে গিয়ে পরীক্ষা দিতে হয়েছে, কারণ এই ক্লাসটা সো মাচ কনসেপচুয়াল। এবং আমি বারবার তোমাদেরকে চেয়েছি, আই ওয়ান্টেড ইউ টু জয়েন দ্য লাইভ ক্লাস। এই ক্লাসটাকে তুমি দেখবে যে রেকর্ডিং করলে ওই মর্মটা বুঝবে না যতটা তুমি লাইভে থাকলে পারবে।
দ্যাট ইজ ওয়ান অফ দ্য রিজনস যে আমি চেয়েছিলাম যে মোর অ্যান্ড মোর স্টুডেন্টস শুড জয়েন দিস লাইভ ক্লাস। ক্লাসে করবো ন্যাশনাল ইনকাম, ক্লাসে করবো জিডিপি, ক্লাসে করবো জিএনপি, ক্লাসে করবো টাকা বা অর্থের যে বিভিন্ন বিভাগ রয়েছে, কোনটা ন্যারো মানি, কোনটা ব্রড মানি, কোনটা M0, কোনটা M1, সবকিছু আমাদের ক্লাসে আজকে আলোচনা হবে। তোমরা খাতা পেন নিয়ে বসবে, আজকের ক্লাসে তোমরা খাতা পেন নিয়ে বসবে এবং কোনো জায়গা যদি বুঝতে না পারো তাহলে আমাকে বারংবার জিজ্ঞেস করবে। আজকের ক্লাসটা একটু লম্বা হবে এবং তোমাদের মধ্যে যতজন ক্লাস করছো তাদের সকলে দুর্বল থেকে দুর্বলতর বা দুর্বলতম সেও যদি না বোঝে আজকের ক্লাসকে আমি শেষ করব না, কথা দিলাম। এই ক্লাস যদি 11টা অব্দি চলে, 12টা অব্দি চলে, কোনো ব্যাপার না, বাট আই ওয়ান্ট অল অফ ইউ টু আন্ডারস্ট্যান্ড জিডিপি কি, জিএনপি কি, ন্যাশনাল ইনকাম কি, কিরকম ভাবে আমাদের টাকা বা অর্থের যে বিভাগ সেগুলোকে করা হয়ে থাকে। ঠিক আছে? সো আই জাস্ট ওয়ান্ট টু হিয়ার ফ্রম অল অফ ইউ যে এই যে সামনের গ্রুয়েলিং সেশনটা আজকের, তার মধ্যে তোমরা আমার সঙ্গে 100% আছো কিনা। যদি মনে করো যে এই ক্লাস করতে করতে তোমরা আইপিএল এর কথা ভাববে, তাহলে আই উইল সাজেস্ট যে প্লিজ লিভ দ্য ক্লাস। তোমার জন্য হয়তো আইপিএল অনেক বেশি ইম্পর্টেন্ট হতে পারে। আর যদি মনে করো আজকের ক্লাসটা তোমার জীবনে ইকোনমিক কনসেপ্ট সম্পর্কে কিছুটা বদলাও আনতে পারে, পরিবর্তন আনতে পারে, তাহলে লিভ এভরিথিং অ্যান্ড এই পুরো ক্লাসের মধ্যে নিমজ্জিত হয়ে যাও। ঠিক আছে? ইমার্স ইয়োরসেলফ ইন দিস ক্লাস। না, এই ক্লাসের মধ্যে দিয়ে আমরা নতুন নতুন তথ্যকে জানবো, অনেক গল্প হবে, অনেক কিছু হবে। সো আই ওয়ান্ট টু হিয়ার ফ্রম অল অফ ইউ। ঠিক আছে? আছি আছি, ভেরি গুড, ভেরি গুড। তা ক্লাসের যে একদম থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। Thank you. Thank you so much. Thank you so much. So সবসময় আছি, থাকবো, আপনার ক্লাস করতে পারছি, এটা আমাদের ফরচুন। থ্যাংক ইউ সো মাচ। হাইলাইটস দেখে নেব, আপনার লাইভ ক্লাস মিস করা যাবে না, এটা ভালো বলেছে। আইপিএল এর হাইলাইটস দেখা যাবে, আমার ক্লাস লাইভ মিস করা যাবে না। থ্যাংক ইউ রামকৃষ্ণ। টিউশন থেকে তাড়াতাড়ি তড়িঘড়ি করে দৌড়ে দৌড়ে এসেছি আপনার ক্লাস করবো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ আশিস, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ফর দিস লাভ। আই এম অলওয়েজ ইন্ডেটেড টু অল মাই স্টুডেন্টস যে এতটা ভালোবাসা তোমাদের থেকে পাই। So let's start the class. Okay? খাতা পেন আশা করি। থ্যাংক ইউ। আপনার পড়ানোর সময় একটা অন্য জগতে চলে যাই। একদম একদম ওকে, লেটস স্টার্ট। ঠিক আছে? একটু পরে ক্লাসে আরো নতুন নতুন অনেকে জয়েন করবে। সো বাসুদেবকে আমি রিকোয়েস্ট করব একটু মাঝে মাঝেই যেন সব জায়গাতে একটু আপডেট দিতে থাকে, যে বা আমাদের হোয়াটসঅ্যাপ গুলোতে একটু যেন শেয়ার করে দিতে থাকে, হোয়াটসঅ্যাপ গ্রুপ গুলোতে, যে এই ক্লাসটাকে অনেকের কাছেই তো যাচ্ছে। বা ফেসবুকের জন্য একটু বাসুদেব প্লিজ কমেন্ট করে দিও যে যে আর্যভট্ট ব্যাচে আমাদের অ্যাপে আর্য স্টোরের মধ্যে আর্যভট্টতে গেলে সেখানেই তার নিচের দিকে লাইভ ক্লাস অপশনে যে কেউ জয়েন করতে পারে এই ক্লাসটাতে। ঠিক আছে? সো লেটস স্টার্ট। আমাদের দেশে আমরা প্রত্যেক দিন একটা বিষয় নিয়ে, ইকোনমিতে, অর্থনীতিতে যখনই চর্চা হয়, আমরা সবচেয়ে বেশি চর্চিত যে বিষয়টা সেটাকে ফিল করি, সেটা হলো জিডিপি। রাজনৈতিক নেতারা বলেন, অর্থনীতিবিদরা বলেন যে আমাদের জিডিপি বেড়ে গেছে। তো জিডিপি বিষয়টা কি, এটা হচ্ছে আজকের আমাদের পড়ানোর প্রাথমিক বিষয়। এই সব কিছুকে করবার আগে, জিডিপি বা ন্যাশনাল ইনকাম সেখানে যাওয়ার আগে আমি তোমাদের একটা কনসেপ্ট, বেসিক কনসেপ্টের উপরে আলোচনা করতে বলছি। যে কোনো একটা প্রতিষ্ঠান বা যে কোনো একটা প্রোডাক্টকে তৈরি করতে হলে হোয়াট আর দ্য কম্পোনেন্টস দ্যাট উই নিড, একদম মাথা ঠান্ডা রেখে খাতার মধ্যে কিন্তু নোটও করবে তোমরা। আমি একটা ব্যবসা শুরু করতে যাচ্ছি, করে একটা প্রোডাক্টকে আমি ডেভেলপ করব। আমার ফার্স্ট দরকার, হোয়াট ডু আই নিড? আই নিড ল্যান্ড। ভাবো একটা অধ্যয়ন অফলাইন বা অধ্যয়নে অনলাইনে তোমরা সুযোগ পাচ্ছ, এই সুযোগটা তো এসছে অধ্যয়নের যে পুরো সেট আপ সেখান থেকেই। তো সেখানে একটা ল্যান্ডের দরকার পড়েছে, মেবি সেটা রেন্টেড হতে পারে বা পারচেসড হতে পারে, বাট ল্যান্ড ইজ ওয়ান অফ দ্য থিংস যেটা ছাড়া বিজনেস হওয়া মুশকিল বা প্রোডাক্ট ডেভেলপমেন্ট মুশকিল।
আজকালকার দিনে কিন্তু আরেকটা কথা রয়েছে যে ফুটলুস ইন্ডাস্ট্রি, যেটা আমি পরে তোমাদের ইন্ডাস্ট্রিতে পড়াবো। ঠিক আছে, সেক্ষেত্রে একটু অন্য রকমের কনসেপ্ট এবং অনেক কিছু দেখা যাচ্ছে যে আজকাল পুরো ভার্চুয়াল বিজনেস হচ্ছে উইদাউট ইউজেজ অফ ল্যান্ড। কিন্তু স্বাভাবিকভাবে একটা ভিজিবল প্রোডাক্টকে তৈরি করতে হলে তোমার তো একটা স্পেস লাগে। ভার্চুয়াল ওয়ার্ল্ডকে ছেড়ে দাও, তুমি একটা পেনকে তৈরি করবে, তুমি একটা সাবানকে তৈরি করবে, তুমি একটা মোবাইলকে তৈরি করবে, ইউ নিড ল্যান্ড বা স্পেস। সো ফার্স্ট থিং ইজ ইউর ল্যান্ড। সেকেন্ড, তুমি কাকে দিয়ে তৈরি করবে? এই যে অধ্যয়ন একাডেমিতে, এই যে আমি বর্তমানে তোমাদের ক্লাস নিচ্ছি, এটাকে ইকোনমিক্সের ভাষায় আমি ক্লাস নিচ্ছি না, আমি শ্রম দান করছি। তাহলে সেই হিসাবে আমি একজন শ্রমিক, আমি তো শ্রমটাকে দিচ্ছি তোমাদের কাছে, তাহলে শ্রম দান করছি, তার মানে আমি একজন শ্রমিক। যে শিক্ষকরা, এই কারণে তোমরা যখন শিক্ষক দিবস, এই শ্রমিক দিবসে, ঠিক আছে, শ্রমিক দিবসে শুধুমাত্র শ্রমিক মানে যে কাস্তে নিয়ে বেলচা নিয়ে মাঠে কাজ করছে সেটাই কিন্তু নয়। ইকোনমিক্স বলে হুয়েভার, যারা এই লেবারটাকে দিচ্ছে, সেটা একজন শিক্ষক হতে পারে, আমি একজন আমলা হতে পারি, উই অল আর কি, আমরা শ্রম দিচ্ছি। অর্থাৎ ইকোনমিক্স এর ভাষাতে আমরা প্রত্যেকে শ্রমিক। তাহলে ল্যান্ড প্রথমে আমাদের দরকার ছিল বা স্পেস প্রথমে দরকার ছিল, তারপরে আমি যে এই যে শ্রম দেওয়ার জন্য আমি এসেছি, কিন্তু এই যে আমাকে শ্রম দিতে বা আরেকজন শিক্ষক শ্রমদান করবে, ঠিক আছে, তাকে কোনো একটা, আমার ক্ষেত্রে নয় ডেফিনেটলি, বাট একটা কোনো কিছুর ক্ষেত্রে এই যে শ্রমিক, সেই শ্রমিক সে দিনান্তে কি এক্সপেক্ট করে, তার পারিশ্রমিক, বা এই যে একটা প্রোডাক্ট ডেভেলপমেন্টের জন্য একটা ধরো অ্যাপকে ডেভেলপ করা, একটা সফটওয়্যারকে ডেভেলপ করা হচ্ছে, বা একটা অফিসকে ডেভেলপ করা হচ্ছে, কি তার জন্য পাচ্ছি আমরা? তার জন্য দরকার মূলধন, অর্থাৎ ক্যাপিটাল। তাহলে তিনটে জিনিস আমি দেখলাম যে একটা প্রতিষ্ঠান বা একটা প্রোডাক্ট তৈরির ক্ষেত্রে তিনটে জিনিস ছাড়া সেই প্রোডাক্ট ডেভেলপমেন্ট সম্ভব নয়। কি? ফার্স্ট ইজ ল্যান্ড, সেকেন্ড ইজ হোয়াট, ক্যাপিটাল, এবং থার্ড ইজ কি, লেবার, তোমার জমি বা জায়গা, দ্বিতীয় তোমার মূলধন, তৃতীয় শ্রমিক, সব আছে। ভাবো যে অধ্যয়নে তৈরি করতে গিয়ে সব কিছু আছে, বাট কোনো কেউ অধ্যয়নকে চালানোর মতন নেই। অধ্যয়ন কি করবে, কোন কোর্স আনবে, অধ্যয়ন কাদের জন্য অধ্যয়ন, ঠিক আছে, অধ্যয়নের মোটিভেশন মানুষের কাছে কিভাবে পৌঁছাবে, কিচ্ছু নেই। তাহলে সে অধ্যয়ন কি টিকবে? বা যে কোনো একটা প্রোডাক্ট, ঠিক আছে, প্রথম কথা, আমি শিক্ষাকে কখনোই প্রোডাক্ট হিসেবে দেখি না। শিক্ষা হলো উত্তরণের একটা সিঁড়ি। কিন্তু ইকোনমিক্স এর ভাষাতে যখন আমরা কথা বলছি, এভরিথিং ইজ আ প্রোডাক্ট। এই পেনটা হোক বা শিক্ষা হোক, এভরিথিং ইজ আ প্রোডাক্ট। তাহলে আমি প্রোডাক্ট ডেভেলপমেন্ট করার সময় আমি এই প্রোডাক্টটাকে ডেভেলপ করছি তোমাদের জন্য, বা আমরা এই প্রোডাক্টটাকে, তোমার ম্যাডাম, প্রিয়াঙ্কা ম্যাডাম, এরা সকলে মিলে এই প্রোডাক্টটাকে ডেভেলপ করেছে, যাতে হয়তো আমি বা সুদীপ স্যারের মতন মানুষ, তারা হচ্ছে আমরা দূরের থেকে সাপোর্ট করেছি, ঠিক আছে, আমি মেন্টারের ভূমিকা দিয়েছি বা অ্যাডভাইজারের ভূমিকা দিয়েছে, ঠিক আছে, হোয়াট এভার ইট ইজ। তাহলে তার জন্য কি দরকার? এখন প্লিজ কেউ কমেন্ট করো না, পরে এলে কমেন্ট করো না প্লিজ, আমার ইয়ে হয়ে যায়, ডিস্ট্রাকশন হয়ে যায়, ঠিক আছে, চুপচাপ ক্লাসে জয়েন করে যাবে। এবার এবার কি বলছিলাম, দিস ইজ দ্য রিজন। হ্যাঁ, তাহলে তাহলে কি দরকার? প্রথমে ল্যান্ড, ক্যাপিটাল, দেন শ্রম বা লেবার বা শ্রমিক, তারপরে কি, এই যে প্রোডাক্ট ডেভেলপমেন্টের জন্য আইডিয়া, বা তুমি কি করতে চাচ্ছ এই সব কিছুকে নিয়ে, এই দিশা যদি তোমার না থাকে, তাহলে আলটিমেটলি তোমার জাহাজটা হয়ে যাবে, সাউন্ড নেই, সাউন্ড নেই, এটা এত মানে, একটু বাকিটা বলো তো, সাউন্ড আছে কি সাউন্ড নেই? আছে, তাই তো বলছি, সকলে আছে, না হলে এতক্ষণে ইয়ে হয়ে যায়। তোমার সাউন্ডটাকে একটু অ্যাডজাস্ট করো প্লিজ। হ্যাঁ, তাহলে অল ওকে, অল ওকে, অল ওকে, অল ওকে, তাহলে নিজেরটা একটু চেক করে নাও প্লিজ। হ্যাঁ, অডিবল, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। কাম টু দ্য ডিসকাশন, কাম টু দ্য ডিসকাশন। ওকে 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 ওকে, প্লিজ প্লিজ প্লিজ, হয়ে গেছে, ইস্যু সেটেল, ঠিক আছে। নাও, তোমার এই যে প্রতিষ্ঠান বা তোমার এই প্রোডাক্ট, এই প্রোডাক্টটা যদি আইডিয়া না থাকে, তাহলে এই প্রোডাক্টটা হলো কি, নাবিকহীন
জাহাজটার মতো সবকিছু আছে, কিন্তু জাহাজটা কোন দিকে যাবে, ফলে জাহাজটা কি হবে, অ্যাক্সিডেন্ট করে দেবে, অর্থাৎ জাহাজটা বা প্রোডাক্টটা আলটিমেটলি ধ্বংস হয়ে যাবে। ঠিক আছে, কমেন্টটা অফ এখন আর ঠিক আছে, সবাই ম্যাচিওর অ্যাডাল্ট ছেলে, ওরা করবে। ঠিক আছে, বাট ভেরি ভেরি ডিপ কনসেপ্ট, কিন্তু এই যে আলোচনাগুলো আবার ফিরবে, সুতরাং প্লিজ একটু মন দিয়ে শুনবে। ঠিক আছে, তাহলে আমার এই প্রোডাক্টটাকে ডেভেলপমেন্ট হলো ফাইনালি চারটে জিনিস দিয়ে, ল্যান্ড, ক্যাপিটাল এবং লেবার এবং আইডিয়া। আইডিয়া দিয়ে, সবচেয়ে বড় কিন্তু আইডিয়া, কারণ সেটা হচ্ছে ব্রেনের মতো, পুরো সিস্টেমটাকে চালাচ্ছে নিউক্লিয়াসের মতো। বাকিগুলো সবগুলোই দরকার, কিন্তু ওই আইডিয়াটা যদি না থাকে আলটিমেটলি প্রোডাক্ট কোনোদিন ডেভেলপ হবে না। তাহলে এই করে বাজারে একটা প্রোডাক্ট এলো, সাপোজ সেটা তুমি অধ্যয়নের একটা কোর্স হিসাবে দেখতে পারো, বা যে কোনো একটা ভাবাটা সিনেমাকে ডেভেলপ করা হলো। ঠিক আছে, সিনেমাকে ডেভেলপ করা হলো, সিনেমার জন্য নিশ্চয়ই যেখানে শুটিং হয়েছে সেখানে হয়তো ইনডোর শুটিং হয়েছে, আউটডোর শুটিং হয়েছে, সেই স্পেসটাকে তোমাকে নিতে হয়েছে। তোমার যে কুশীলবরা রয়েছে সেই সিনেমার জন্য, তাদেরকে তোমাকে পেমেন্ট করতে হয়েছে, টাকা লেগেছে সিনেমার ডেভেলপমেন্টের জন্য। আজকাল ভিএফএক্স হয়, এডিটিং হয়, সাউন্ড হয়, মিউজিক হয়, গান হয়, সবকিছুর জন্য, সিনেমাটোগ্রাফি, সবকিছুর জন্য, তারপর স্ক্রিন প্লে, সবকিছুর জন্য তোমাকে খরচ করতে হয়েছে। তোমাকে এই যে যারা শ্রমদান করছে, অভিনেতাও কিন্তু সে শ্রমদান করছে, পারিশ্রমিক পাচ্ছে কিন্তু সে শ্রমদান করছে। কত টেকনিক্যাল মানুষ থাকে, একটা সিনেমার পেছনে 500-600 লোকের রুজি রুটি থাকে, বা তার চেয়েও বেশি, যেগুলো বড় স্কেলে তৈরি হয়ে থাকে। তাহলে একটা সিনেমার ক্ষেত্রে কিন্তু আমি দেখছি, ইফ সিনেমা ইজ আ প্রোডাক্ট, সেই সিনেমাটার পেছনে কি থাকছে, জায়গা থাকছে, ক্যাপিটাল থাকছে, লেবার থাকছে, এবং সিনেমাটা সবচেয়ে বড় কথা, যে সিনেমাটা কেমন হবে সেই আইডিয়াটা থাকছে। পৃথিবীর একজন বিখ্যাত ডাইরেক্টর ছিলেন যার নাম এড উড। বলা হয় যে পৃথিবীতে ভালো হও, ঠিক আছে, তাহলে ভালোত্বের তো কোনো শেষ নেই, তুমি প্রত্যেক দিন তোমার উত্তরণ হতে পারে, ইউ ক্যান বি আ বেটার ভার্সন অফ ইয়োর সেলফ এভরি ডে। কিন্তু যদি খারাপ হও তাহলে এডুডের মতন হও। কেন? এডুড পৃথিবীর চিত্র পরিচালকদের কাছে এমন একটা উদাহরণ, যে বলে যে তার চেয়ে বাজে কোনোদিন সিনেমা হতে পারে না। তার সিনেমাগুলোর কনসেপ্ট কি কি ছিল, যে সাপোজ 1950 সালে সে সিনেমা বানাচ্ছে একটা, এবং সে নিজেকে ভাবতো ভিশনারি আর কি, একজন ফিল্ম ডিরেক্টর। সে কি বানাচ্ছে, যে ড্রাকুলা মিটস, হ্যাঁ, গডজিলা মিটস ভ্যাম্পায়ার লেডি। ঠিক আছে, ভালো তো কনসেপ্ট, তাই না? সে কখনো কখনো সায়েন্স ফিকশনে চলে যেত, কখনো কখনো রোমান্সে চলে যেত, কখনো হিউমারে চলে যেত, এবং তার মুভিজ গুলো আসবার পরে মানুষ তার এত নিন্দা করতো, এত নিন্দা করতো, করতে করতে উনি একটা জায়গায় গিয়ে বুঝলেন যে আমি পৃথিবীতে খারাপত্বের জন্য অমরত্ব পাবো, ভালোত্বের জন্য অমরত্ব পৃথিবীতে প্রচুর উদাহরণ রয়েছে, তাহলে খারাপত্বের জন্য অমরত্ব পাওয়া পৃথিবীতে এড উড, এবং সেই এডউডকে নিয়ে একটা সিনেমাও রয়েছে, অর্থাৎ বাজে হলে এডউডের মতো না। তাহলে একটা সিনেমা ডাইরেক্ট করছো, আলটিমেটলি আইডিয়াসটা যদি না থাকে, আর ভালো আইডিয়াস যদি থাকে, তাহলে আমরা লাপাতা লেডিজের মতন ভালো সুন্দর সিনেমাকে পাবো, যেখানে অনেক কিছু দৃষ্টি দিয়ে, হাতের মুভমেন্টকে দিয়ে অনেক সোশ্যাল বার্তা দেওয়া যায়, যেটা কঠিন কঠিন ভরা ভরা ডায়লগ দিয়ে অনেক সময় হয় না। ঠিক আছে, তাহলে এই যে লাপাতা লেডিজের উদাহরণটাকে আমি আনলাম, বিকজ আই লাইক দিস মুভি সো মাচ। ইদানিংকালে আমার সেরা ছবি এটাকে মনে হয়েছে, ইটস মাই পার্সোনাল চয়েস, তোমরাও দেখতে পারো। তা এই যে সিনেমা, তার পিছনে যে এত ক্যাপিটাল আছে, লেবার আছে, স্পেস আছে, লোকেশন আছে, সব আছে, কিন্তু কিরণ রাওয়ের ডিরেকশন ছাড়া এই সিনেমাটা তো তৈরি হতো না, তার আইডিয়া ছাড়া। তাহলে ফাইনালি ওয়ান প্রোডাক্ট হ্যাজ বিন ডেভেলপড, তার নাম হচ্ছে লাপাতা লেডিস। ফাইনাল। তাহলে আমি যখন একটা কোম্পানি একটা প্রোডাক্টকে ডেভেলপ করছি, সেটা যখন তৈরি হচ্ছে, ঠিক আছে, সেই তখন আমি একটা শব্দকে বলছি, দ্যাট ইজ ফ্যাক্টর কস্ট। ফ্যাক্টর কস্ট। আর সেটা যখন বিক্রি হচ্ছে, তখন আমি আরেকটা নতুন শব্দের কথা আনছি, মার্কেট প্রাইস। আজকের অফলাইন ক্লাসে সায়নদীপ একটা খুব সুন্দর প্রশ্ন করেছিল, বলছে স্যার ফ্যাক্টর কস্ট বলছে আর মার্কেট প্রাইস বলছে, তাহলে কস্ট আর প্রাইসের ডিফারেন্সটা কি, সেটা আমরা একটু পরে আলোচনাতে আসবো। তাহলে এই প্রোডাক্টটা ডেভেলপমেন্ট হলো, জাস্ট ডেভেলপ হয়েছে, ঠিক আছে, অর্থাৎ সিনেমার রিলটা নেমে এসছে, ওয়ান প্রোডাক্ট ইজ রেডি। এর জন্য কি হয়েছে, ফ্যাক্টর কস্টে এই প্রোডাক্টটা রেডি হয়েছে। ঠিক আছে, তাহলে ফ্যাক্টর কস্ট গুলো কি কি ছিল, ঠিক আছে, আমার ফ্যাক্টর কস্ট গুলো কি কি ছিল,
আমার যে ল্যান্ড, লেবার, আমার ক্যাপিটাল, আমার তোমার আইডিয়া, সবকিছু। ঠিক আছে, এবার তুমি বাজারে এই সিনেমাটাকে ছাড়ছো, এই সিনেমাটাকে ছাড়ছো, এবার তুমি এটার মধ্যে দিয়ে একটা সোশ্যাল মেসেজকে প্রমোট করেছো। ঠিক আছে, তুমি এবার সেই সিনেমাটাকে যখন দেখানো হবে, তুমি মেবি তুমি যখন সিনেমাতে দেখতে যাচ্ছ, আমরা দেখি যে সিনেমা হলে গিয়ে টিকিটের প্রাইস অনেক বেড়ে গেছে, কারণ টিকিটের উপরে ট্যাক্সেস অ্যাড হয়ে গেছে, ট্যাক্সেস অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, তো যে কোনো প্রোডাক্ট আমি যখন বাজারে আনছি, ফ্যাক্টর কস্ট দিয়ে তৈরি হচ্ছে, তারপরে তার উপরে কি হচ্ছে, ট্যাক্সেস, ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, কিন্তু ফ্যাক্টর কস্টের মধ্যে কি কোনো ট্যাক্সকে আমরা রাখছি? ফ্যাক্টর কস্টের মধ্যে আমরা ট্যাক্সকে রাখছি না। ঠিক আছে, এরপরে আরেকটা জিনিস হতে পারে যে ফ্যাক্টর কস্টকে আমি যখন, অর্থাৎ ফ্যাক্টর কস্টে একটা প্রোডাক্ট তৈরি হয়েছে, সেটাকে আমি বাজারে বেচছি, যেই বেচার কথা বলছি তখনই মার্কেট প্রাইসের কথা চলে আসছে, সঙ্গে সঙ্গে তার সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে কি, ইনডিরেক্ট ট্যাক্স। তাহলে ফ্যাক্টর কস্টকে মার্কেট প্রাইসে কনভার্ট করতে হলে প্রথমেই আমাকে কি যুক্ত করতে হবে, ইনডিরেক্ট ট্যাক্সেস। ঠিক আছে, এবার দেখা যাচ্ছে যে সরকার তোমাকে একটা সাবসিডি দিয়েছে। ঠিক আছে, এই প্রোডাক্টটাকে যে তুমি বাজারে আনছো, তার মধ্যে দিয়ে তুমি অনেক সোশ্যাল মেসেজকে দিচ্ছ, তার ফলে মেকার্সদেরকে সরকার বলল যে আমি তোমার এই ট্যাক্সের উপরে কিন্তু সাবসিডি দিচ্ছি, অর্থাৎ সরকার তোমার এই কাজের জন্য তোমাকে পুরস্কার করলো সাবসিডি দিয়ে। এর ফলে কি হলো, যে তার যে মার্কেট প্রাইস, সেখান থেকে কি বিয়োগ হয়ে গেল, সাবসিডিটা বিয়োগ হয়ে গেল। তাহলে ফ্যাক্টর কস্টে বেচারা ছিল সুন্দর একটা প্রোডাক্ট, সে যখন বাজারে আসছে মার্কেট প্রাইসে বিক্রি হচ্ছে, সঙ্গে সঙ্গে তার উপরে কি অ্যাড হয়ে গেল, নাম্বার ওয়ান অ্যাড হয়ে গেল কি, ইনডিরেক্ট ট্যাক্সেস। কি বিয়োগ হয়ে গেল, সাবসিডি বিয়োগ হয়ে গেল। এরপর এই ছবিটাকে চলচ্চিত্র বিভিন্ন হলে দেখতে যাচ্ছ এবং তুমি বইটাকে, সিনেমাটাকে বসে এনজয় করছো, কিন্তু যখন দেখছো তখন ভাবছো না যে এর পেছনে ফ্যাক্টর কস্ট, মার্কেট প্রাইস, কত বড় বড় ইকোনমির কথাবার্তা এর পেছনে চলছে। তাহলে কস্ট ছিল, প্রাইস হয়ে গেল। তার কারণ কস্ট, কস্ট হলো তোমাকে এই পেনটাকে তৈরি করতে কত খরচ পড়েছে, অর্থাৎ কস্ট হলো খরচা। ঠিক আছে, এটাকে বানাতে কি খরচ লেগেছে, ওই মুভিটাকে বানাতে কি খরচ লেগেছিল, দ্যাট ইজ দ্য ফ্যাক্টর কস্ট। কিন্তু যখন বাজারে ওটাকে বেচছো, নাও ইট বিকামস প্রাইস, অর্থাৎ একটা হলো তাকে বানাতে খরচা, আর আরেকটা হলো তার মূল্য, বাজার মূল্য বা বাজার দর। এই জন্য কস্ট মানে তোমার সেটাকে তৈরি করতে কি কি খরচ পড়েছে, আর প্রাইস মানে সেটার বাজারে তার দামটা কত। তাহলে প্রাইস এবং কস্টের মধ্যে সবচেয়ে বড় ডিফারেন্সটা এখানে। কস্টিং অর্থাৎ এই জিনিসটার জন্য কি কস্ট লেগেছে, প্রাইসিং এই জিনিসটা কি দামে বাজারে বিক্রি করবে, অর্থাৎ ক্রেতা এই জিনিসটাকে কিসে কিনবে সেটা হচ্ছে তার প্রাইস, আর তুমি এই জিনিসটাকে কিসে বানাবে সেটা হচ্ছে তোমার কস্ট। কস্টের উপরে তাহলে ইনডিরেক্ট ট্যাক্স হয়ে গেল, মাইনাস হয়ে গেল যদি কোনো সাবসিডি থেকে থাকে, তাহলে আমি পেয়ে গেলাম কি, মার্কেট প্রাইস। এতটা অব্দি ক্লিয়ার থাকলে তাহলে প্লিজ আমাকে ইনফর্ম করো, আর একবার জাস্ট জানিয়ে দাও যে এখন অব্দি কেমন লাগছে, তাহলে আমারও সামনের ক্লাসটা নিতে আরো ভালো লাগবে, কারণ অনেক লম্বা পথ আজকে। এবার কমেন্ট করতে হবে। ক্লিয়ার স্যার, ক্লিয়ার স্যার, ক্লিয়ার স্যার, ক্লিয়ার, দারুন স্যার, ক্লিয়ার স্যার, ক্লিয়ার স্যার, দারুন লাগছে স্যার, ক্লিয়ার। ওকে, 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 অনেকটা আমরা এগিয়ে গেছি। এই আলোচনাটা আবার আমরা পরে ফিরে আসব। ঠিক আছে, তাহলে এবার আমরা একটু দৃষ্টি দিই জিডিপির উপরে, অর্থাৎ আজকের আমাদের এই চলচ্চিত্রের নায়ক হচ্ছে জিডিপি। আর ফ্যাক্টর কস্ট থেকে মার্কেট প্রাইসে কিভাবে নেব, ইনডিরেক্ট ট্যাক্সকে অ্যাড করব, সাবসিডিকে বাদ দেব। ঠিক আছে, সাবসিডি ছাড়াও মার্কেট প্রাইস হতে পারে, সাবসিডি ছাড়াও মার্কেট প্রাইস হতে পারে, বাট আমাদের মতন ওয়েলফেয়ার স্টেটে, গভর্নমেন্টের ক্ষেত্রে তুমি দেখা যায় যে অনেক ক্ষেত্রেই সাবসিডির প্রয়োজনটা হয়।
কিসে সাবসিডি? এই যে সিলিন্ডারের পিছনে তুমি সাবসিডি দেখতে পাচ্ছ, ঠিক আছে না? তেলের পিছনে, অয়েলের পিছনে সাবসিডি থাকছে, ঠিক আছে? তাহলে ফ্যাক্টর কস্ট থেকে মার্কেট প্রাইসে আসতে হলে আমাকে ইনডিরেক্ট ট্যাক্সেস কে অ্যাড করতে হচ্ছে, সাবসিডিকে বাদ দিয়ে দিতে লাগছে ইকোনমিক্স এর ভাষা। ক্লিয়ার? এবার আমরা আসছি জিডিপির কথাতে। ওই যে আজকে আমাদের এই সিনেমার হিরো আছে, হিরোইন আছে, ভিলেন আছে। আজকের আমাদের হিরো হচ্ছে জিডিপি, আর আমাদের হিরোইন, আমাদের নায়িকা হলো জিএনপি বা নেট ন্যাশনাল প্রোডাক্ট। দুটো তিনটে নায়িকা আছে এই সিনেমাটাতে। আর ভিলেন হচ্ছে অর্থ, মানি। কেন বলছি, প্রত্যেকটা তোমরা ঠিক সময় মতন গিয়ে বুঝতে পারবে। অর্থ, অনর্থের মূল আমরা বলি না, তেমনি আজকে বুঝতে পারবে যে অর্থই সত্যি অনর্থের মূল। সবচেয়ে চঞ্চল জিনিস পৃথিবীতে অর্থ। তা কেন সেটা চঞ্চল আজকে আমরা কিছুটা জানতে পারবো। এটা যখন ব্যাংকিং এর আবার ক্লাসটা হবে পুরোপুরি বুঝে যাবো যে অর্থের চেয়ে বেশি চঞ্চল তো আর হতেই পারে না রে বাবা। অর্থ স্থির থাকবেই না, ঠিক আছে? শনিবার দিন ব্যাংক ছুটি হয়েছে বা শুক্রবার দিন কোনো একটা ছুটি গেছে, শনিবার দিন থার্ড কোন সেকেন্ড উইকেন্ড, ঠিক আছে? তা ব্যাংকের কাছে টাকা পড়ে আছে, ব্যাংক টাকা রাখবেই না। কি করবে? অর্থকে ছোটাতে থাকবে, ছোটাতে থাকবে। সুতরাং অর্থের বৈশিষ্ট্যই এমন যে অর্থ চঞ্চল, চঞ্চলমতি। তাহলে সে ভিলেন হবে না তো কে ভিলেন হবে? পৃথিবীর সমস্ত অনর্থের মূল তো অর্থই। তাহলে আজকের সিনেমার ভিলেন ইজ মানি। সেই মানির ভিলেনের আবার বিভাগটা আমরা পড়ব। জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। সবার আগে যে শব্দটা আমাকে টার্গেট করছে, আসছে মাথার মধ্যে, গ্রস। গ্রস শুনলে আমার পে স্লিপটার কথা মনে পড়ে, যে আমার পে স্লিপে আমার যে বেতনটা আসে সেটা শুরুতে একটা খুব ভালো কথা থাকে, অনেক বেশি বেতন আসে, হ্যাঁ, গ্রস স্যালারি। তারপরে আরেকটা খুব দুঃখের জিনিস আসে, যেটা নেট স্যালারি। মানে গ্রসের থেকে আমার অনেকগুলো বাদ যায়, ইনকাম ট্যাক্স বাদ যায়, আমার কন্ট্রিবিউশনস গুলো বাদ যায়, আমার প্রফেশনাল ট্যাক্স বাদ যায়, সব এই সমস্ত বাদটা দিয়ে আমার কাছে নেট স্যালারি। নেট স্যালারিটা দেখে একটু ভাবলাম যে গ্রসটাই যদি নেট হতো তাহলে কত নাই সুন্দর হতো, কিন্তু পৃথিবীতে যা যাবে তাই তো হবে না। ফলে গ্রস থেকে নেটে আসাটা আমাদের ইকোনমিক্সের একটা বিশাল সুন্দর আর্ট। তাহলে গ্রস শব্দটা ফার্স্টে দেখাচ্ছি, অর্থাৎ গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। গ্রস শুনলেই আমার মাথাতে গ্রসলি যে আইডিয়াটা আসবে যে ইহা সম্পূর্ণ নয়। গ্রস স্যালারি তোমার যদি বলা হয় তাহলে কি তোমার নেট স্যালারি, আচ্ছা এবার আমাকে বলো, যে পরিষ্কার কথা বলতে হবে না, গ্রস স্যালারি সবসময় তোমার নেট স্যালারির চেয়ে বেশি হবে, কারণ গ্রস স্যালারিতে অনেক কিছু বাদ নেই, নেট স্যালারিতে অনেক কিছু বাদ আছে। তার মানে গ্রস স্যালারি ইহা ধ্রুব সত্য যে নেট স্যালারির চেয়ে বেশি হবে, যদি তুমি ট্যাক্স পেয়ার হও, যদি ঠিকঠাক ভাবে পেমেন্ট করে থাকো, ঠিক আছে না? তাহলে গ্রস ইজ অলওয়েজ হায়ার দেন নেট, এবং এই কারণে গ্রস আসল ছবিকে তুলে ধরে না। আমাকে তুমি যদি আমার গ্রস স্যালারি দিয়ে বলো যে দিস ইজ ইউর গ্রস স্যালারি, নট অনলি ট্যাক্স, আরো কিছু তোমার কন্ট্রিবিউশন বিভিন্ন জিনিসগুলো থেকে থাকে, ঠিক আছে? তাহলে ইফ দ্য গ্রস স্যালারি সাউন্ডস হায়ার বা লুক্রেটিভ, নেট স্যালারি ইজ মেবি ডিপ্রেসিং। সুতরাং গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট দিয়ে আমাকে প্রথমেই এই সিদ্ধান্তে আসতে হবে দিস ইজ নট দ্য এন্ড অফ ইকোনমিক্স। নেটের একটা গল্প আছে, কি গল্প সেটা একটু পরে জানি, তার আগে জিডিপিটাকে জানি। গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, তাহলে ডোমেস্টিক কেন বললো না যে গ্রস প্রোডাক্ট? ডোমেস্টিক কেন বললো? তার কারণ তোমাকে টেরিটরিটা বেঁধে দিল, অর্থাৎ তোমার দেশের টেরিটরির মধ্যে এই প্রোডাক্টটা হতে হবে, তোমার দেশের টেরিটরির মধ্যে। কখন হতে হবে? একটা সুনির্দিষ্ট সময়সীমার মধ্যে, সেটা একটা কোয়ার্টার হতে পারে বা একটা ম্যাক্সিমাম ফাইন্যান্সিয়াল ইয়ার হতে পারে, তাই না? তাহলে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট শব্দটা শুনলে আমি বেসিক্যালি, আমি ইকোনমিক্সের কিচ্ছু জানি না সাপোজ, আমার কাছে তিনটে চিন্তা রয়েছে। তার মানে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট ইজ নট দ্য এন্ড অফ ইকোনমিক্স, নাম্বার ওয়ান। ইহা সম্পূর্ণ গল্পকে বলে না তোমার সামনে। দুই, এটা আমার ডোমেস্টিক টেরিটরির মধ্যে হতে হবে, ঠিক। থার্ড, এটা একটা সুনির্দিষ্ট সময়সীমার মধ্যে হতে হবে। আমি যদি একদম শুদ্ধ বাংলাতে যাই, আমাদের এখানে 150 উপরে ছেলে মেয়ে এখন ক্লাস করছে, মনে করো, আর আমি তোমাদের ক্লাস নিচ্ছি। তো সাপোজ এইটা একটা দেশ, মানে তোমরা আর আমরা, এই কয়জনই আমাদের জনসংখ্যা, এই কয়জনই জনসংখ্যা, এবং আমাদের কাছে আছে শুধুমাত্র একটা মোবাইল, একটা পেন, এটাই আমাদের জিনিসপত্র, জামা কাপড় টাপড় আছে, ঠিক আছে?
এর বাইরে আমাদের আর কিচ্ছু নেই। সাপোজ তাহলে আমি আমাদের এই যে অদ্ভুত দেশ, বিচিত্র এই দেশ, হ্যাঁ, সেই দেশের জনসংখ্যা হয়ে গেল মোটামুটি 152-53 জন। আর সেই দেশের টোটাল জিডিপি কত? জিডিপি হচ্ছে আমাদের এই 152 জনের কাছে এরকম একটা পেন আছে, পেনটার দাম 20 টাকা, 150 জন ধরলাম, তাহলে 150 ইন্টু 20, 3000 টাকা এই পেনের মূল্য। প্রত্যেকের কাছে মোবাইল আছে, মনে করো সবাই ফ্ল্যাট 10,000 টাকা মোবাইলটার দাম। তাহলে 150 ইন্টু 10,000 কত হলো? 150 ইন্টু 10,000, তার মানে 15 লক্ষ টাকা, তাই তো? 15 লাখ টাকা। তাহলে 15 লাখ টাকা আর 3,000, 15 লক্ষ 3,000 টাকা। আমাদের আর কোনো প্রোডাক্ট নেই, মনে করো এই দুটোই প্রোডাক্ট আছে আমাদের। তাহলে আমাদের এই যে অদ্ভুততর দেশ তোমার আর আমার, তোমাদের এবং আমার, এই দেশে আমার জিডিপি কত? 15,300,000 টাকা। তাহলে জিডিপি একটা বেসিক কথাতে, বেসিক ভাবে আমি দেখতে পারি কি, প্রোডাক্ট, তার প্রাইস এবং প্রোডাক্টের কোয়ান্টিটি। এই পেন ছিল 150টা, সুতরাং জিডিপি ইজিক্যাল টু, একদম বাংলা ভাষাতে, এই 150টা পেন, তার প্রাইস, ঠিক আছে, প্লাস আমার ছিল আরেকটা কি, মোবাইল, 150টা মোবাইল তার ইন্টু তার প্রাইস ইজিক্যাল টু মাই জিডিপি। ঠিক আছে, এইবার এবার আসবে অনেক প্রশ্ন, যে তাহলে আমার দেশের জিডিপির কথা তো আমি ভাবলাম, ঠিক আছে, এইবার আমার দেশে মনে করি যে অ্যাপল ইন্ডিয়াতে তাদের ব্যবসা করছে, এই যে মোবাইল ফোন বানাচ্ছে, বা শাওমি ইন্ডিয়া তারা ব্যবসা করছে, মোবাইল ফোন বানাচ্ছে, বা স্যামসাং ইন্ডিয়া ব্যবসা করছে, মোবাইল ফোন বানাচ্ছে। বিদেশি কোম্পানি ভারতবর্ষে এসে ব্যবসা করে মোবাইল বানাচ্ছে, বা এই পেনটির নাম কি? পিয়ের কানো, পিয়ের কার্ডিন নয় কিন্তু, উচ্চারণটা হচ্ছে পিয়ের কানো। হ্যাঁ, তো এই পিয়ের কানো পেনটার জন্য, ফ্রেঞ্চ পেন, এর একটা কোম্পানি হয়তো ভারতবর্ষে ব্যবসা করছে, ঠিক আছে। তাহলে আমার আবার উল্টো ভাবো, রিলায়েন্সের মতন কোম্পানি, ঠিক আছে, রিলায়েন্স ভারতীয় কোম্পানি, সে রাশিয়াতে গিয়ে ব্যবসা করছে, মালয়েশিয়াতে গিয়ে ব্যবসা করছে। তাহলে আমি প্রথমে আমার জায়গাটাতে ফিরে আসি। আমার জিডিপির মধ্যে এই যে অ্যাপল ইন্ডিয়া, তার যে প্রোডাক্ট, অর্থাৎ অ্যাপলের ইনকাম বা অ্যাপলের এক্সপেন্ডিচার, সেটাকে কি আমি আমার জিডিপির মধ্যে ঢোকাবো? অ্যাপল ইন্ডিয়ানটা, পুরো অ্যাপলের কথা আমি বলছি না, অ্যাপল আমার দেশের লোকেশনে যেটা ব্যবসা করছে, সেটা কি আমার জিডিপির মধ্যে ঢুকবে কি ঢুকবে না, এটা তোমাদের কাছে ফার্স্ট প্রশ্ন। এবার তোমরা উত্তরটা দাও, তারপরে আমি ক্লারিফাই করবো। তাই উত্তরটা ভাবনা চিন্তা করে, অন্যেরটা শুনে দেবে না, নিজের মতন করে উত্তর দেবে। সবাই বলছে ঢুকবে, 2-3 জন বলছে ঢুকবে না। ঠিক আছে, আবার একটা উদাহরণ দিচ্ছি, আমি এখনই বলছি না ঢুকবে কি ঢুকবে না, সেটা তো সাসপেন্স, এগুলো আজকে ক্লাসের মধ্যে দিয়ে সাসপেন্স গুলো আবার তোমাদের নিবৃত্তি করতে থাকবো আমি, ওটাই তো আমার কাজ, ঠিক আছে না। এবার তুমি মনে করো আমাদের এখানে আমার অনেক ছেলেমেয়ের, তোমার কেউ বিদেশে কাজ করে, ঠিক আছে, গড়িয়ে হাটে, অনেক আমাদের এখানকার ছেলেমেয়েরা, আমাদের স্টুডেন্টদের, তার ফ্যামিলি রিলেটিভস বা কেউ কেউ বিদেশে কাজ করে, ঠিক আছে। মানালি তো একটা উদাহরণ সামনে রয়েছে, আমাদের ক্লাসের মধ্যে আজকে 4 জন বলেছে যে তাদের পরিবারের কেউ না কেউ বিদেশে রয়েছে অফলাইন ক্লাসে। তাহলে মানালির হাজবেন্ড লন্ডনে বসে সে কাজ করছে, উপার্জন করছে, খরচা করছে, ঠিক আছে। এবার ওর যে ইনকামটা বা ওর আর্নিংটা, এটা কি ভারতবর্ষের জিডিপির মধ্যে আসবে? এটা আমার দ্বিতীয় প্রশ্ন। প্রথম প্রশ্নটা অ্যাপল ইন্ডিয়া বা শাওমি ইন্ডিয়া বা স্যামসাং ইন্ডিয়া বা পিয়ের কারণ, আর দ্বিতীয় প্রশ্ন যে আমার ভারতবর্ষের মানুষ বিদেশে গিয়ে সে চাকরি করছে, টাকা ইনকাম করছে বিদেশের মাটিতে, সেটা কি ভারতের জিডিপির মধ্যে আসবে? পূর্বা বলছে ঢুকবে, তানভি বলছে ঢুকবে না, সকলেই বলছে ইনক্লুড হবে না, হবে না, হবে না, হবে না, নো নো, না, একদম। আচ্ছা, দুটো কেস স্টাডি আমরা এখন অব্দি করেছি, ঠিক আছে, দুটো কেস স্টাডি। এবার আমরা থার্ড কেস স্টাডিতে চলে যাচ্ছি।
এবার থার্ড কেস স্টাডিতে আমার চলে যাচ্ছে, ঠিক আছে? আমার দেশে কঙ্গো, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো, আমার একটু অদ্ভুত অদ্ভুত দেশকে পিক করার খুব ইচ্ছেটা থাকে। আমার দেশে এই যে ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো এর এম্বাসি রয়েছে, সেখানে ওই কঙ্গোর কিছু মানুষ তারা কাজ করছে এবং তাদের উপার্জন হচ্ছে। এইটা ভারতবর্ষের জিডিপিতে অ্যাড হবে কি হবে না? এবার এই প্রশ্নটা দাও। কঙ্গো এম্বাসির ভেতরে কিছু মানুষ, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোর থেকে কিছু মানুষ তারা এসে উপার্জন করছে ওই এম্বাসির ভেতরে, ঠিক আছে? তা সেটা আমার জিডিপিতে অ্যাড হবে কি হবে না? আমার টেরিটরির মধ্যে করছে, তো অ্যাড হবে কি হবে না? আচ্ছা, ম্যাক্সিমাম বলছে হবে না, হবে না, হবে না। ভেরি গুড, অনেকের আইডিয়াটা ক্লিয়ার আছে। এরপর আমি সবগুলো ক্লিয়ার করছি। তিনটে কেস স্টাডি বললাম। অ্যাপল আইফোন বানাচ্ছে, অ্যাপল ইন্ডিয়াতে বসে আইফোন বানাচ্ছে, সেটা আমার জিডিপিতে অ্যাড হবে কি হবে না? আমার দেশের একটি ছেলে লন্ডনে গিয়ে কাজ করছে, সেখানে উপার্জন করছে, সেটা আমার জিডিপিতে অ্যাড হবে কি হবে না? থার্ড প্রশ্ন করলাম, আমার দেশে দিল্লিতে ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো তার যে এমপ্লয়িজরা রয়েছে কঙ্গোর দেশ থেকে এসে, সেটা আমার দেশের জিডিপিতে অ্যাড হবে কিনা? ঠিক আছে? এরপরে আরেকটা প্রশ্ন আমি করছি, ফোর্থ কেস স্টাডি, এন্ড দিস ইজ দ্য লাস্ট ওয়ান। ঠিক আছে? নিশ্চয়ই ইন্টারেস্টিং লাগছে। অ্যান্টার্কটিকাতে there is a science research base of India. অ্যান্টার্কটিকাতে ইন্ডিয়ার যে সায়েন্স রিসার্চ বেস রয়েছে, সেখানে 5 জন সায়েন্টিস্ট কাজ করছে। তারা যে ইনকামটা করছেন সেটা ভারতের জিডিপিতে অ্যাড হবে কি হবে না? চারটা প্রশ্ন তোমাদের কাছে আমি করেছি। উইকেন্ডে মানুষ যখন মানে ভাবে কি যে যখন ফাঁকা থাকে আর কি, প্র্যাকটিক্যালি উইকেন্ডে আমার সব সমস্যাগুলো মানে সব ক্লাসগুলো সবচেয়ে ভালো লাগাগুলো আমার আসতে থাকে আর কি। উইকেন্ডে আমার ক্লাসগুলো আসতে থাকে, আর লোকে ভাবে যে স্যার বা দাদা বা বন্ধু সব ওই সময় ফাঁকা আছে আর কি। হ্যাঁ, কিন্তু ক্লাস চলতে থাকে এই সময়টা। ওকে, তাহলে এক এক করে আমি আসছি। টেরিটরি শব্দটার অর্থ কি? হোয়াট ইজ টেরিটরি? মনে হচ্ছে যে ইকোনমিক্সে কিছু হয় না, অল অর নান ল। আমার দেশে অ্যাপল ইন্ডিয়া আমার টেরিটরির মধ্যে কাজ করছে, সুতরাং তাদের এই যে আর্নিং এক্সপেন্ডিচার, এটা আমার সম্পূর্ণ জিডিপির মধ্যে আসবে, বিকজ সেটা আমার। আমি বলেছিলাম গ্রস মানে সম্পূর্ণ হইল না, অর্থাৎ কিছু কোয়েশ্চেন বাকি আছে। তোমার মনে হবে স্যার আমার দেশে বিদেশি করছে কেন? এর উত্তরটা এরপরে নেটে পাবে। নেট ডোমেস্টিক প্রোডাক্টে আমি যখন আসবো, ঠিক আছে, যখন গ্রস ন্যাশনাল প্রোডাক্টে যখন আসবো আমি, তারপরে আস্তে আস্তে পাবে, ঠিক আছে? তখন তার মধ্যে পাবে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। তাহলে ট্যাক্সের গল্প ছিল না। ট্যাক্স ইজ ডিফারেন্ট, ট্যাক্স এর মধ্যে এনো, ঠিক আছে? ট্যাক্স তো দিতেই হবে, সবাইকে দিতে হবে ট্যাক্স। তো তুমি তোমার নিজের দেশে ব্যবসা করছো, তুমি ব্যবসা করলে তোমাকেও ট্যাক্স দিতে হবে, ট্যাক্সের কনসেপ্টের মধ্যে, ঠিক আছে? তুমি তোমার দেশের টেরিটরির ভেতরে বিদেশি সংস্থা এসে কাজ করছে, তার মানে সেটা তোমার জিডিপিতে অ্যাড হচ্ছে। ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোর ওই যে ছোট্ট এম্বাসিটি রয়েছে, সেটিকে তার টেরিটরির পার্ট বলে ধরা হয়ে থাকে, অর্থাৎ তার ভেতরের আর্নিংটা ওই দেশের জিডিপির মধ্যে যাবে, আমার দেশের নয়। অর্থাৎ ভারতবর্ষে এই যে ছোট ছোট এম্বাসি গুলো রয়েছে, সেই এম্বাসি গুলো সেই দেশের প্রতিনিধি হিসাবে আমাদের দেশে রয়েছে, অ্যাজ ইফ ওই দেশের একটা ছোট্ট সংস্করণ আমাদের দেশে রয়েছে। আগেকার দিনে দূত কনসেপ্টটার মর্মটা কি ছিল? যে যখন যুদ্ধ লাগতো, দুই পক্ষের মধ্যে একজন দূত আসতো, এবং সেটা কি ছিল, একটা কন্ডিশন ছিল যে এই দূতের উপরে কেউ আঘাত হানতে পারবে না। পরবর্তীকালে যখন এম্বাসি এই কনসেপ্ট গুলো আসে, তখন কিন্তু সেই কনসেপ্টটাই থাকে। অর্থাৎ এই দেশের শত্রু কোন দেশে সেখানকার এম্বাসিতে যে অ্যাম্বাসেডার আছে তার উপরে আঘাত হানা মানে
বা ওই এম্বাসিতে আঘাত হানা মানে তোমার দেশের সার্বভৌমত্ব বা তোমার দেশের টেরিটরির উপরে ডাইরেক্ট অ্যাটাক বলে মানা হবে, তখন তুমি ইউনাইটেড নেশনসকে এটা বলতে পারবে যে অ্যাজ উই হ্যাভ বিন হিট নাও উই উইল রিটালিয়েট, আমরা রিটালিয়েট করব। অর্থাৎ তোমার দেশের অন্য কোনো দেশে যে এম্বাসি রয়েছে সেটা তোমার দেশের সার্বভৌমত্বের একটা ক্ষুদ্র অংশ, কিন্তু সেটা তোমার টেরিটরির পার্ট। ঠিক আছে, তোমার দেশের মিলিটারি বা সায়েন্টিফিক গভর্নমেন্টের যে বেস সেটাও তোমার দেশের পার্ট, সেটা বিদেশে হতেই পারে। ঠিক আছে, ইন্ডিয়ান নাভাল বেস ওই দেশটাতে আছে, সেটা ইন্ডিয়ার পার্ট হিসেবে দেখা হবে, যেহেতু গভর্নমেন্টের একটা অপারেশন। ঠিক আছে, তাহলে আমার দেশে অ্যাপেল যে ব্যবসাটা করছে, অ্যাপেলের আমার জিডিপির মধ্যে অ্যাড হবে। ঠিক আছে, ঠিক আছে, আমার দেশের যে লোকটি বাইরে কাজ করছে, লন্ডনে কাজ করছে, তার ইনকামটা ওই দেশের জিডিপির মধ্যে অ্যাড হচ্ছে, কারণ ডোমেস্টিক কনসেপ্টটাকে ভায়োলেট করছে, সে ডোমেস্টিক টেরিটরির বাইরে গিয়ে কাজ করছে। ওখানে যদি ও এম্বাসিতে কাজ করতো তাহলে আমার জুরিসডিকশনের মধ্যে, আমার জিডিপির মধ্যে অ্যাড হতো, কিন্তু যেহেতু জিডিপির মধ্যে আমার জুরিসডিকশনের বাইরে গিয়ে সে ওইখানকার টেরিটরিতে কাজ করছে, তাহলে সেটা ওই দেশের জিডিপিতে অ্যাড হবে। ঠিক আছে, থার্ড হলো ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোর যে উদাহরণটা দিলাম, আমার দেশে বসে তারা যে আর্নিংটা করছে ওই এম্বাসির ভেতরে, সেটা ওই দেশের জিডিপির মধ্যে অ্যাড হবে। এবং আমার দেশের যে সায়েন্টিফিক রিসার্চ বেস, অ্যান্টার্কটিকাতে যে 5 জন সায়েন্টিস্ট, সেটাও আমার জিডিপির মধ্যে অ্যাড হচ্ছে। এই চারটে কনসেপ্ট, এবার বলো ক্লিয়ার কি ক্লিয়ার নয়? এই কনসেপ্ট গুলো সুতরাং ডোমেস্টিক, এই যে টেরিটোরিয়াল ভারতের যে সার্বভৌমত্ব, সেটা এই জিডিপির ক্ষেত্রে সবচেয়ে প্রায়োরিটি দেওয়া হয়। এবং এই কারণে আমি বলছি যে এটা ক্লিয়ার, মানে কমপ্লিট কনসেপ্ট নয়, কমপ্লিট কনসেপ্ট এর পরে আমরা আসবো। ক্লিয়ার? অ্যাপল, অ্যাপল আমার দেশে আইফোন বানাচ্ছে, আমার দেশে ব্যবসা করছে, কোন টেরিটরির মধ্যে করছে? ইন্ডিয়ার ডোমেস্টিক টেরিটরির মধ্যে, সুতরাং সম্পূর্ণভাবে আমার জিডিপিতে আসবে। আমার দেশের সংস্থা রিলায়েন্স, ঠিক আছে, রাশিয়াতে গিয়ে ব্যবসা করছে, সেটা রাশিয়ার জিডিপির মধ্যে অ্যাড হবে, আমার জিডিপিতে নয়। ঠিক আছে, অবশ্যই অবশ্যই বাড়বে, অবশ্যই বাড়বে, এবং সেটা একটু পরে আরো ক্লিয়ার হবে তোমাদের। কঙ্গোতে আমার, কঙ্গো রিপাবলিক, কঙ্গো ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোর একটা এম্বাসি, আমি অদ্ভুত নামটা দিয়েছি যাতে তোমাদের মনে থাকে, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো, তার এম্বাসি আমার দিল্লিতে রয়েছে, দিল্লিতে রয়েছে। এম্বাসি স্পেলিং ইজ EM, কি কি তুমি এম্বাসি স্পেলিংটা আরেকবার লেখো ঋতিকা। তাহলে ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোর ভেতরে, এম্বাসির ভেতরে 5 জন মনে করো স্টাফ রয়েছে, অ্যাম্বাসেডার রয়েছে, অনেক রয়েছে, তারা কঙ্গোর থেকে এখানে অ্যাপয়েন্টেড হয়েছে, কঙ্গোর ফরেন সার্ভিস বা কঙ্গোর সাবঅর্ডিনেট ফরেন সার্ভিস বা সেগুলো দিয়ে এখানে এসে তারা কাজ করছে। তারা যে ইনকামটা এখানে করছে সেটা কোথায় করছে? অফিসিয়ালি ইন্ডিয়াতে, কিন্তু সেটা ইন্ডিয়াতে কঙ্গোর যে এম্বাসি তার ভেতরে করছে, যেটাকে ওর ভূখণ্ড হিসাবে মানা হয়ে থাকে ওই ছোট্ট জায়গাটা। সুতরাং ওইটা কঙ্গোর জিডিপিতেই অ্যাড হবে, আমার দেশের জিডিপিতে অ্যাড হবে না। কিন্তু অ্যাপল যেখানে নর্মাল টেরিটরিতে ব্যবসা করছে, সেটা আমার দেশের জিডিপির মধ্যে অ্যাড হবে, সেটা সম্পূর্ণভাবে আমার সার্বভৌম টেরিটরি। ঠিক আছে, এর পরেরটা শুনলে তোমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে, এর পরেরটা শুনলে তোমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। এমবাসিটা কি? তুমি মনে করো উগান্ডাতে রয়েছে, উগান্ডা অর্থাৎ এক সময়কার ইদি আমিনের দেশ, বা জিম্বাবুয়েতে রয়েছে, অর্থাৎ রবার্ট মুগাবের, স্বৈরাচারী রবার্ট মুগাবের দেশ, সেখানে ভারতের এম্বাসি রয়েছে, দূতাবাস রয়েছে। তুমি কি একটা বিপদে পড়লে, ঠিক আছে, অর্থাৎ রবার্ট মুগাবে তোমাকে মারতে চাইছে, তুমি সবার আগে শরণার্থী কোথায় হবে? তোমার নিজের এম্বাসিতে বা দূতাবাসে। সেখানে গেলে তোমার গায়ে হাত দেওয়ার ক্ষমতা ওই দেশের কারণেই, যদি তোমার গায়ে ওই এম্বাসির ভেতরে হাত দেওয়া হয়, সেটা ভারতের সার্বভৌমত্বের উপরে ডাইরেক্ট অ্যাটাক হিসেবে মানা হবে, বিকজ ওইটা ভারতের টেরিটরি হিসেবে মানা হচ্ছে। ক্লিয়ার? ক্লিয়ার? ফোর্থটা ভারত, সিম্পল। ফোর্থটা দেখো, ভারতের যিনি IFS অফিসার রয়েছে,
ভারতের আইএফএস অফিসাররা, ঠিক আছে, দে গেট স্যালারি। এবং তোমরা যদি অদ্ভুত ভাবে মনে করো যে ডাব্লিউবিসিএস এর পরে 8 বছর পরে, হ্যাঁ, ইসরায়েলের অপারেশনের কথা মনে পড়ে যাচ্ছে, ভারত ডাব্লিউবিসিএস এ 8 বছরের পরে স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স থাকলে একটা অদ্ভুত রকমের অফার আসে। সেটা অফারটা অনেকে জানে, অনেকে জানেন না। আমাদের এক সিনিয়র স্যার আছেন, জিতেন রয় স্যার। জিতেন রয় স্যার ওটা আমাকে একদিন বললেন, এবং তারপরে স্যার দেখলাম নিজেই অফ করে গেলেন। কি করলেন, যে ইউনাইটেড নেশনস এর কোন প্রোগ্রামে আমরা যুক্ত হতে পারি, ঠিক আছে, অর্থাৎ 1 বছর বা 2 বছরের টেনিউরে তুমি বাইরে গিয়ে কাজ করতে পারো, সম্পূর্ণ স্যালারি তোমাকে গভর্নমেন্ট দিয়ে দিচ্ছে, গভর্নমেন্ট তোমাকে পুরো স্যালারিটাকে দিচ্ছে, পশ্চিমবঙ্গ সরকার তোমাকে স্যালারি দেবে, ঠিক আছে, যেটা স্যালারি পাও যেরকম ভাবে তোমার ব্যাংক অ্যাকাউন্টে ঢোকার সেটাই ঢুকবে। বাট ওই যে খাটনিটা করছো তুমি বাইরে গিয়ে, তার জন্য ইউনাইটেড নেশনস তোমাকে আলাদা করে রেমুনারেশন দেবে, এবং তুমি বিদেশে গিয়ে কাজ করবার, ইউনাইটেড নেশনসে কাজ করবার সুযোগ পাবে। এই যে সুযোগটা, এই সুযোগটা বলে স্যার বলছিলেন যে স্যারের কাছে 3টে অপশন ছিল। একটা হচ্ছে আমেরিকান রিজিয়নটা, আরেকটা হচ্ছে ইউরোপিয়ান রিজন, আরেকটা হচ্ছে এই পাকিস্তান, আফগানিস্তান, এই সমস্ত, এবং তার পরবর্তীতে মিডল ইস্টের কিছু পার্ট। সবচেয়ে বেশি রেমুনারেশন ইউনাইটেড নেশনস সেই সময়টাতে দিত এই আফগানিস্তান বা পাকিস্তানে কাজ করবার জন্য, ঠিক আছে, এবং হ্যাঁ এটা আছে, ঠিক আছে, এখন মধ্যে 15 ইয়ার্স সেটাকে করেছে, ঠিক আছে, এবং তার জন্য গভর্নমেন্টের পারমিশন নিতে হবে তোমাকে। ইফ ইউ অ্যাপ্লাই, ইফ ইউর ইয়ে হ্যাজ বিন স্যাংশনড, তার আগে তোমাকে গভর্নমেন্টের পারমিশন নিতে হবে। তাহলে তোমার স্যালারিটা তোমাকে গভর্নমেন্ট দিয়ে যাচ্ছে, বাট তারা তোমাকে একটা আলাদা এক্সট্রা ভাতা ইউনাইটেড নেশনস দিতে পারে। তোমার যখন আইএফএস দের পোস্টিং হয়, সো তোমার গভর্নমেন্ট দে আর রেসপন্সিবল, তারা তোমাকে ওখানে পাঠাচ্ছে। কঙ্গো বলে কোনো দেশ নেই, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো, ডিআরসি, ম্যাপটাকে খুলবে দেখবে ডিআরসি বলে তাকে, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো। মোটিভেশন আরো বেড়ে গেল। ওকে ওকে ওকে, ঠিক আছে, স্যার গেছিলেন স্ক্যান্ডিনেভিয়ান পার্টি, হ্যাঁ, আই থিঙ্ক নরওয়ে, ঠিক আছে, নরওয়েতে উনি গেছিলেন, হ্যাঁ, নরওয়ে, ফিনল্যান্ডে স্যার গেছিলেন আই থিঙ্ক, ঠিক আছে। সবাই পায় না, সবাই পায় না, খুব লিমিটেড পায়, খুব লিমিটেড, অনেকগুলো ক্রাইটেরিয়া থাকে, ঠিক আছে। এটা শুধু এক্সিকিউটিভ সার্ভিসে গো, এক্সিকিউটিভই থাকে এই জিনিস, এই ইয়েটা এক্সিকিউটিভই থাকে। আচ্ছা, এগুলো নিয়ে গল্প ছাড়ো, এখন এগুলো নয়, এগুলো আমি ছোট্ট করে একটা মোটিভেশন দেখালাম আর কি, হ্যাঁ, ওয়ান অফ দ্য রিজনস ওয়াই ইউ শুড কাম টু দিস সার্ভিস, তাই না, তার একটা ছোট্ট একটা মোটিভেশনের ট্রেলার দেখালাম। বাট এবার হচ্ছে গল্পটা আসে, ঠিক আছে, এবার তোমরা খাতা বই সকলে নিয়ে বসে আছো, সকলে নিয়ে বসে আছো, সকলে খাতা বই নিয়ে বসে আছো নিশ্চয়ই। এবার তোমাদেরকে কতগুলো টার্মিনোলজি লিখতে লাগবে, কতগুলো টার্মিনোলজি লিখতে লাগবে। এখন কোনো প্রশ্ন করবে না, আগে আমি যেটা ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোর কথা আমি বলছি, আমি কতগুলো টার্মিনোলজির কথা বলছি যেগুলোকে পরপর লিখতে থাকো, ঠিক আছে। ফার্স্ট, সি, সি ইজ ইকাল টু, পরপর তোমরা লিখতে থাকো, ইয়েস স্যার টিএস স্যার বলার দরকার নেই, তোমাদের মিস হবে, আননেসেসারি টাইম ওয়েস্টেজ হবে। সি ইজ ইকাল টু কনজাম্পশন, জি is equal to government expenditure, I is equal to investment, C is equal to consumption, G is equal to government expenditure, I is equal to investment, X is equal to import, M is equal to, X is equal to export, M is equal to import, NFIA is equal to net factor income from abroad, NFIA is equal to net factor income from abroad, ठीक है। एरपर D is equal to depreciation, D is equal to depreciation, D is equal to depreciation, MP is equal to market price, FC is equal to factor cost, IT is equal to indirect tax,
আইটি ইজ ইকাল টু ইনডিরেক্ট ট্যাক্স, এস ইজ ইকাল টু সাবসিডি। ঠিক আছে, এতগুলো সব তোমরা লিখে নিয়েছো? সব লিখে নিয়েছো? আমি ওরকম ভাবে কোনোদিন করবো না যে সামনে তোমার লেখা থাকবে, তোমার কাজকে আমি অর্ধেক করে দেবো না, যে পাওয়ার পয়েন্টের মধ্যে লেখা থাকবে ওখান থেকে তোমরা দেখলে কিনা দেখলে না আমি বলতে থাকবো। নো, আমি খাটনিও করবো, আমার ভোকাল কর্ডকেও আমি পরিশ্রম করাবো, আর তোমার হাতের মাসেলকেও আমি পরিশ্রম করাবো। কথা বলবো আমি, লিখবে তুমি। ঠিক আছে, তাহলেই তোমার মাথায় থাকবে। ওই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আছে, পরে দেখে নেবো, কোনো দিন হবে না তোমার। ঠিক আছে, সো ট্রাই টু গ্র্যাব হোয়াট আই এম ডুইং। X is equal to export, M is equal to import. X is equal to export, M is equal to import. কারো কোনো জায়গায় যদি বাকি থাকে, S লাস্টে S is equal to subsidy। ঠিক আছে, M is equal to import। অস্মিতা একদম ক্লিয়ার? ক্লিয়ার? কারো কোনো বাকি যদি না থাকে, NFIA is equal to net, N for net, N মানে net, F মানে ফ্যাক্টর, I মানে ইনকাম, A মানে অ্যাব্রড। নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম, ফ্রমটাকে উচ্চ রাখা হচ্ছে, নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড। আই বলে, ও আই হচ্ছে ইনভেস্টমেন্ট, শুরুর যে সিজিআই এর আই হচ্ছে ইনভেস্টমেন্ট। আইটি ইজ ইকাল টু ইনডিরেক্ট ট্যাক্স। ঠিক আছে, I is equal to investment, C is equal to consumption, G is equal to government expenditure, I is equal to investment, X is equal to export, M is equal to import, D is equal to depreciation, NFI is equal to net factor income from abroad। ঠিক আছে, MP is equal to market price, FC is equal to factor cost। এগুলোই আমাদের আজকে চলবে এই ন্যাশনাল ইনকামের ক্ষেত্রে। N is equal to market price। ঠিক আছে, G CGI, G is equal to গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, অর্থাৎ সরকারি ব্যয়, সরকারি ব্যয়। ঠিক আছে, C কনজাম্পশন, খরচা, G সরকারি ব্যয়, I বিনিয়োগ, ইনভেস্টমেন্ট। ঠিক আছে, X রপ্তানি, M ইম্পোর্ট মানে আমদানি। সিম্পল। I ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ। এবার ক্লিয়ার? প্রত্যেকের ক্লিয়ার? সি, আবার সিতে এখনো তুমি, সি ইজ ইকুয়াল টু কনজাম্পশন, কনজিউম করা, খরচ করা। ঠিক আছে, বা উপভোগ করা, উপভোক্তা বলতে হবে আর কি, ব্যবহার করা। উপভোক্তা, আজকে ক্লাসের মধ্যে এটা নিয়ে খুব মজা হয়েছিল, উপভোক্তা। ঠিক আছে, এবার চলে আসছি আমরা জিডিপির ক্ষেত্রে। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার? এই জিনিস যদি ক্লিয়ার না হয় তাহলে এত সময় এই জিনিসে লিখতে লাগলে তাহলে হবে না। ক্লিয়ার? ঠিক আছে, এবার চলে আসছি আমরা আমাদের জাতীয় যে ইনকাম, তার আগে আমাদের জিডিপি। জিডিপি কে, হ্যাঁ, বা জাতীয় ইনকামকে, আমরা জাতীয় ইনকাম, ন্যাশনাল ইনকাম কি এরপরে তো আসবোই। এই ন্যাশনাল ইনকামকে আমরা তিনটে পদ্ধতিতে মাপতে পারি। একটা হচ্ছে এক্স, ঠিক আছে, ক্লিয়ার? আর ক্লিয়ার লিখতে হবে না, বুঝে গেছি সবার ক্লিয়ার। একটা হলো এক্সপেন্ডিচার মেথড, একটা হলো ইনকাম মেথড, একটা হলো ভ্যালু অ্যাডেড মেথড বা জিভিএ, গ্রস ভ্যালু অ্যাডেড। তাহলে জাতীয় ইনকামকে কি কিভাবে মাপা যায়? জাতীয় আয়কে 1 খরচের হিসাবে, 2 আয়ের হিসাবে, 3 গ্রস ভ্যালু অ্যাডেড। এবার বলবে যে গ্রস ভ্যালু অ্যাডেড জিনিসটা তো স্যার বুঝলাম না, ওটাকে বুঝিয়ে দিন। আমি বুঝিয়ে দেব। তাহলে ফার্স্টে আমি আসছি জিডিপি। ঠিক আছে, জিডিপি, জিডিপি কে আমরা সবচেয়ে বেশি কমন ভাবে এক্সপেন্ডিচার মেথডে মেপে থাকি। কিরকম সেটা? তাহলে জিডিপি ইজ ইকাল টু, লেখো, জিডিপি ইজ ইকাল টু সি, অর্থাৎ কনজিউম কি করা হচ্ছে। এই যে তুমি পেনটাকে কিনছো, খরচা করছো। এই যে তুমি মোবাইলটাকে কিনছো, খরচা করছো, তাই না? তাহলে খরচা, টোটাল খরচাটা সি এর মধ্যে আসছে। খরচ হচ্ছে, খরচ হচ্ছে মানে কনজিউম হচ্ছে। ঠিক আছে, সি তাহলে খরচা।
প্লাস তোমার জন্য বা তোমার দেশে সরকার অনেক খরচ করছে, তাই তো? সেটাও তোমার জিডিপির মধ্যে আসতে হবে। তুমি আমি কি খরচ করছি সেটা আমার জিডিপির মধ্যে ঢুকতে হবে, ঠিক আছে? আর আমার সরকার কি খরচ করছে সেটাও তো আমার জিডিপির মধ্যে ঢুকতে হবে। তাহলে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, তুমি বলবে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার সেটা কিরকম ভাবে স্যার করে? অনেকভাবে হতে পারে। এই যে আমরা চাকরি করছি, স্যালারি গভর্নমেন্টের এক্সপেন্ডিচার। এই যে বিভিন্ন স্কিমস গুলো চলছে, কত রকমের স্কিম চলে দেশে রাজ্যে, তার পেছনে সরকার বেনিফিট স্কিম আসছে, খরচা করছে, তাহলে সরকার এই খরচা করছে। তোমাকে সরকার সাবসিডি দিচ্ছে, অর্থাৎ তার জন্য খরচা করছে সরকার। সরকার ব্রিজ বানাচ্ছে, রাস্তা বানাচ্ছে, হাইওয়ে বানাচ্ছে, ট্রেন বানাচ্ছে, বা ট্রেন চালাচ্ছে, সবকিছু অপারেশনের জন্য সরকারের খরচা হচ্ছে। তাহলে আমার জিডিপির একটা ভাবে আমি করছি হচ্ছে সি, মানে আমরা সকলে মিলে, তুমি আমি, এ বি সি ডি সকলে মিলে কি খরচ করছি, দ্যাট ইজ মাই টোটাল খরচ, আমার কনজামশন, সেটা আমার জিডিপির একটা পার্ট। ক্লিয়ার? তার মানে সি প্লাস গভর্নমেন্ট কি এক্সপেন্ডিচার করছে সেটা হচ্ছে দ্বিতীয় পার্ট, সি প্লাস জি। ঠিক আছে? এখানে কি জিডিপি শেষ হয়ে গেল? না, এরপরে জিডিপির আরেকটা পার্ট বা দুটো পার্ট, সেটা কি সি প্লাস জি প্লাস আই। সরকার, আমি আমার 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 বেতনকে দুটো ভাগে আমি দেখতে পারি, ওই যে শুরুতে বললাম আমার স্যালারি দুভাবে দেখা যায়, এক হলো গ্রস স্যালারি আর এক হলো নেট স্যালারি। এবার স্যালারি তো এলো, স্যালারি তো আমার ব্যাংকে ঢুকেছে, এই স্যালারিকে আমাকে মাস কাবারির জন্য, মাসের খরচ চালানোর জন্য আমি খরচা করছি, অর্থাৎ আমার সংসারের যে ব্যয় সেটা আমার এই স্যালারির টাকার থেকে আমি করছি। সুতরাং ওই যে কনজামশন করছি, তুমি আমার এই স্যালারির টাকা থেকে আমি কি কিনছি? আমার নিত্য প্রয়োজনীয় সব জিনিসপত্র, চাল ডাল তেল নুন আলু পেঁয়াজ, মাংস খেলে মাংস, মাছ তরি তরকারি সবকিছু কি কেনা হচ্ছে, বাচ্চাদের এডুকেশন হচ্ছে, কনজামশন হচ্ছে, এই যে পেন কিনছি, এই যে মোবাইল কিনছি, ডেটা রিচার্জ করছি, নেটফ্লিক্স করছি, অ্যামাজন করছি, কনজিউম করছি, অর্থাৎ উপভোক্তা হিসেবে খরচ করছি। তাহলে সি ইজ ক্লিয়ার। এরপরে কি গভর্নমেন্ট এক্সপেন্ডিচার করছে সেটাও তোমার ক্লিয়ার, কত রকম ভাবে গভর্নমেন্টের এত সারা রাজ্য সরকার, দেশের সরকার, কেন্দ্রীয় সরকার সবাই কত এক্সপেন্ডিচার করছে, তাহলে তার জন্য গভর্নমেন্টের একটা খরচ, মানে গভর্নমেন্টের খরচা সেটা আমার জিডিপির মধ্যে আসলো। কিন্তু আমি কি শুধু খরচাই করি? খরচার পরে আর সরকার কি শুধু খরচাই করে? সরকার ইনভেস্টমেন্টও করে। কিসে ইনভেস্ট করে? বিভিন্ন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে সরকার। ঠিক আছে? সরকার যে তোমার পেনশনের টাকা, তুমি যে পিপিএফ এ জিপিএফ এ টাকা রাখছো, বিপিএফ এ টাকা রাখছো, তোমাকে এত বছর পরে সরকার রিটার্ন সমেত দিচ্ছে, মাঝখানে সরকার সেটাকে খাটাচ্ছে না, ইনভেস্ট করছে তার মানে। আবার তুমি কি করছো? তুমি তোমার টাকা থেকে হয় জিপিএফ এ রাখছো বা পিপিএফ এ রাখছো বা স্টক মার্কেটে রাখছো বা মিউচুয়াল ফান্ডে রাখছো বা ফিক্সড ডিপোজিট করছো বা ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট পোস্ট অফিসে গিয়ে এনএসসি কিনে নিচ্ছ। অর্থাৎ তুমি একটা খরচ করছো, সেই খরচটাকে দিয়ে শুধু আমার কি জিডিপি কে আমি দেখতে পারবো? না, একটা পার্ট তো বাকি থেকে গেল। অর্থাৎ আমার টোটাল ইনকামের দুটো পার্ট, একটা মাই কনজামশন আর একটা হচ্ছে আমার ইনভেস্টমেন্ট। ঠিক তাই করি আমি, আমি 1% আমার জিপিএফ এ নির্দিষ্ট ভাবে রেখে দিই, বা আমার বিভিন্ন এসআইপি বা কোনো কিছুতে আমি ইনভেস্ট করতে পারি, বা এফডি বা মেডিক্লেম, হোয়াট এভার ইজ, একটা ইনভেস্টমেন্ট থাকছে। তাহলে এই দুটো পার্টকে যখনই আমি যোগ করলাম, আমার স্যালারিটা কমপ্লিট হলো। এরকম করে তোমার আমার সকলের স্যালারি তাহলে কনজামশন এবং ইনভেস্টমেন্ট দিয়ে, গভর্নমেন্টেরও তাই, গভর্নমেন্টের একটা পার্ট করছে হচ্ছে এক্সপেন্ডিচার, অর্থাৎ আমাদের কনজামশন। গভর্নমেন্ট তো উপভোক্তা নয়, আমরা উপভোক্তা, আমরা ক্রেতা, আমরা উপভোক্তা। গভর্নমেন্ট কি আমার মতন চাল ডাল তেল নুন কিনবে? গভর্নমেন্ট কি করবে? আমাদের জন্য খরচ করবে। তাহলে গভর্নমেন্টের ক্ষেত্রে সেটাকে আমরা কনজামশন বলছি না, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বলছি। তারপরে ইনভেস্টমেন্ট, সেটা কিন্তু তোমার জন্য আমার জন্য সকলের জন্য ঠিক এক জায়গাতেই দাঁড়িয়ে, গভর্নমেন্টের জন্য তাই। গভর্নমেন্ট ইনভেস্ট করছে, তুমিও ইনভেস্ট করছো, আমিও ইনভেস্ট করছি। এবার তুমি বলবে স্যার আমি তো কোনো ইনভেস্টমেন্টই নেই আমার, দ্যাটস ইওর প্রবলেম, আমার আছে, সরকারের আছে, আরেকজনের আছে। তাহলে ইনভেস্টমেন্টটা ঢুকে গেল, তুমি 100 টাকা বা 100 টাকাই খরচ করে গেল, তাহলে তোমার জিডিপির ক্ষেত্রে ওই 100 টাকার মধ্যে তুমি 100% ওই কনজামশনে চলে গেল, তাহলে ইনভেস্টমেন্ট কিছু থাকলো না। তাহলে আমার জিডিপির is equal to consumption 1, 2 কি প্লাস কি গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, ঠিক, সি 3 কি আমার ইনভেস্টমেন্ট, আমার তোমার সরকার সকলের ইনভেস্টমেন্ট, প্রাইভেট পার্টি পাবলিক পার্টি সকলের ইনভেস্টমেন্ট, প্লাস প্লাস কি আমার আয়টা কি হচ্ছে, আমার দেশের
বাণিজ্য তখনই চলবে যখন আমি কি করব, আমি ইম্পোর্টও করব এক্সপোর্টও করব। কিন্তু যখন আমার এক্সপোর্ট ইম্পোর্টকে ছাড়াবে তখনই তো আমার বৈদেশিক মুদ্রা আর্ন হবে, উপার্জন হবে। আমি যদি এক্সপোর্ট কম করি, ইম্পোর্ট বেশি করি, অর্থাৎ বিদেশ থেকে বেশি জিনিস ক্রয় করি আর বিদেশে বেশি জিনিস খুব অল্প জিনিস রপ্তানি করি, তাহলে আমার অবস্থা কি হবে? আমার ট্রেড গ্যাপ হয়ে যাবে, অর্থাৎ আমার ফরেন ট্রেডে একটা ব্যালেন্স অফ ট্রেড নেগেটিভে চলে যাবে। ঠিক আছে, সুতরাং সবসময় এটা অনেক সময় চলে, সেটা ব্যাপার নয়, কিন্তু সেটা আমরা এক্সপেক্ট করবো সেটা পজিটিভ হবে। সেটা যদি পজিটিভ হয় তাহলে পজিটিভ, নেগেটিভ হলে সেটা নেগেটিভ। আমি তাহলে কি করছি, সি প্লাস ডি প্লাস আই প্লাস উইদিন ব্র্যাকেট এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট, অর্থাৎ এক্স মাইনাস এম। এই কারণে আমি তোমাদেরকে দিয়ে সমস্ত ওই অ্যাব্রিভিয়েশন গুলো শুরুর দিকে লিখিয়ে নিয়েছিলাম, সি প্লাস ডি প্লাস আই প্লাস উইদিন ব্র্যাকেট এক্স মাইনাস এম ইজ ইকাল টু ইয়োর জিডিপি। তাহলে আমি সমস্ত ফ্যাক্টরসকে মোটামুটি আমার জিডিপির মধ্যে কভার করে নিয়েছি, আমার জিডিপিতে আমি ঢুকিয়ে নিয়েছি যে আমার কি কি জিনিস ঢুকতে পারতো। ইজ ইট ক্লিয়ার নাও? প্রত্যেককে জিজ্ঞেস করছি, ইটস আ ভেরি ভেরি ইন্টারেস্টিং কনসেপ্ট নাও, ইজ ইট ক্লিয়ার? এবার তোমাকে পরীক্ষাতে জিজ্ঞেস করলে তুমি বলবে স্যারের ক্লাসটা মনে করে নিচ্ছি, সি প্লাস জি প্লাস আই প্লাস উইদিন ব্র্যাকেট এক্স মাইনাস এম ইজ ইকুয়াল টু জিডিপি ফর্মুলা। আর কোনোদিন কেউ তোমাকে আটকাতে পারবে না। জিডিপি মানে কি? গ্রস, অর্থাৎ পুরো গল্পটাকে দিচ্ছে না, তেমন একটা নেটের ব্যাপার নিশ্চয়ই রয়েছে। জিডিপি মানে কি? আমার ডোমেস্টিক টেরিটরির মধ্যে হতে হবে। জিডিপি মানে কি? একটা নির্দিষ্ট আর্থিক বর্ষে হতে লাগবে, ঠিক আছে, বা একটা সুনির্দিষ্ট টাইম ফ্রেমের মধ্যে বা সময়সীমার মধ্যে হতে লাগবে, এত কিছু জিডিপি। তারপরে এলো জিডিপির এই ফর্মুলা। ক্লিয়ার 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 ক্লিয়ার? জলের মতন বুঝতে পারলাম স্যার, ক্রিস্টাল ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা কি বলবো আরেকবার বললে? হ্যাঁ, সোম শুভ্র লিখছে, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। কোনটা কে বললে আরেকবার বলতে? আমি সেটা অবশ্যই বলবো, একবার কেন 10 বার বলবো, যতক্ষণ না ক্লিয়ার হয় আমি বলবো না, পরেরটাতে আমি যাবোই না, ক্লাস শেষ করবোই না যতক্ষণ তোমাদের না ক্লিয়ার হচ্ছে। কেউ প্লিজ আবার লিখে দেবে, একবার লিখে দেবে। ওই যে সোম শুভ্র সুন্দর লিখে দিয়েছে গো, খুব সুন্দর লিখে দিয়েছে। জি ইজ ইকাল টু গভর্নমেন্ট এক্সপেন্ডিচার। অসাধারণ স্যার, থ্যাংক ইউ সো মাচ। এক্স মাইনাস এম, এক্স হচ্ছে এক্সপোর্ট, এম হচ্ছে ইম্পোর্ট, রপ্তানি আমদানি। ঠিক আছে, রপ্তানি আমার যদি বেশি হয় তাহলে ন্যাচারালি আমার জিডিপি, আমদানির চেয়ে বেশি হয় তাহলে কি হবে, জিডিপিতে সেটা অ্যাড হয়ে যাবে। আর রপ্তানি যদি আমদানির চেয়ে কম হয় তাহলে আমার ব্যালেন্স অফ ট্রেড নেগেটিভ হয়ে যাচ্ছে, অর্থাৎ সেক্ষেত্রে সেটা আমার যেটা প্লাস করার কথা ছিল ন্যাচারালি সেটা মাইনাস হয়ে যাবে, অর্থাৎ জিডিপি কমের দিকে থাকবে। সুতরাং সবসময় একটা ঊর্ধ্বমুখী জিডিপির প্রথম লক্ষ্য, অন্যতম লক্ষ্য হবে যে আমার এক্সপোর্ট যেন সবসময় বেশি থাকে। ঠিক আছে, ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্ট পাবলিকেরও হতে পারে, প্রাইভেটেরও হতে পারে, তোমার হতে পারে, আমার হতে পারে। আমার স্যালারিকে আমি দুটো ভাগে ভাগ করে থাকি, একটাকে আমি খরচ করি আর একটাকে আমি ইনভেস্ট করি ভবিষ্যতের জন্য। তাহলে এই যে সঞ্চয়টা করছি এটা আমার জিডিপির কোথায় যাচ্ছে? এই আই পার্টের মধ্যে। তুমি যেটা সঞ্চয় করছো সেটা কিসের জন্য? তোমার যে শিশুটি রয়েছে তার ভবিষ্যতের জন্য, তাই তো নলি? তাহলে পুরোটাই হচ্ছে কি, যে ইনভেস্টমেন্ট, ভবিষ্যতের জন্য সরকার দেশের ভবিষ্যতের জন্য সঞ্চয় করছে। তো সবগুলো কোন কলাম পার্টের মধ্যে চলে আসবে? আই এর মধ্যে। ঠিক আছে স্যার, কনজাম্পশন আর গভর্নমেন্ট এক্সপেন্ডিচারের জায়গাটা আরেকবার যদি বলেন। একদম সব রিপিট করবো, সব করবো। কনজাম্পশন, দেখো সরকার কিন্তু কনজিউম করে না, সরকার খরচ করে। তুমি আমি খরচ করি, আমরা উপভোক্তা। সরকার উপভোক্তা নয়, সরকার হলো সার্ভিস প্রোভাইডার। সরকার হলো প্রোভাইডার, সরকার আমাদের দান করে, তাই না? একটা ওয়েলফেয়ার স্টেট, আমাদের মতন একটা ওয়েলফেয়ার স্টেটে সরকার কি করে, সে হচ্ছে আমাদেরকে, আমাদের জন্য খরচ করে, যাতে তুমি একটা ভালো ব্রিজের উপর দিয়ে যেতে পারো, তুমি একটা ভালো রেলওয়ে ট্র্যাকের উপর দিয়ে গাড়িটা চলতে পারে, যাতে তোমার এই রেলওয়ে ট্র্যাকের সুরক্ষাটা থাকে, বা তুমি একটা ভালো রাস্তা দিয়ে চলতে পারো। ঠিক আছে, সরকার খরচ করে। আমরা যখন রিটায়ার করি সরকার আমাদেরকে পেনশন দেয়, আমরা যখন কাজ করি সরকার আমাদেরকে স্যালারি দেয়, অর্থাৎ তার বিনিময়ে আমরা কি কাজ করছি? সরকারকে শ্রম দান করছি, এবং সেই শ্রমটা কার কাছে যাচ্ছে? সাধারণ মানুষের কাছে যাচ্ছে। অ্যাজ আ সিভিল সার্ভেন্ট আই এম গিভিং মাই লেবার, বা আই এম আ সার্ভেন্ট অফ পাবলিক। আমি আমার
জনগণের জন্য আমার শ্রমটাকে দিচ্ছি, ঠিক আছে, তার জন্য সরকার আমাকে রেমিনারেশন দিচ্ছে, আমাকে পয়সা দিচ্ছে, আমাকে ক্ষতি মানে কম্পেনসেশন বলাটা ভুল হবে, ঠিক আছে, কিন্তু আমাকে টাকা দিচ্ছে, পরিষ্কার কথা, ঠিক আছে। তাহলে সরকার আমার জন্য খরচ করছে, আমি সরকারের হয়ে কাজ করছি। তাহলে আমি আমি যে টাকাটা পাচ্ছি সেটা দিয়ে আমি একটা মোবাইল কিনছি, ঠিক আছে। আর সরকার যে টাকাটা পাচ্ছে সেটাকে দিয়ে তোমাকে আমাকে স্যালারি দিচ্ছে। সরকার যে বেশি টাকাটা পাচ্ছে সেটাকে দিয়ে একটা জায়গাতে ভালো ইনফ্রাস্ট্রাকচার তৈরি করছে। সরকার যে বেশি টাকা পাচ্ছে সেটা দিয়ে কাউকে সাবসিডি দিচ্ছে। সরকার যে বেশি টাকা পাচ্ছে সেটা দিয়ে পেনশন গুলো চালু করছে, বিভিন্ন বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, হম এই ধরনের ডিসেবিলিটি পেনশন, এই ধরনের পেনশন গুলো, ভাতাগুলোকে দিচ্ছে। তাহলে আমি খরচ করছি আমার জন্য, সরকার এক্সপেন্ডিচার করছে দেশের জন্য। আমি কনজিউম করছি, সরকার এক্সপেন্ডিচার করছে। ইকোনমিক্স এর ভাষায় দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স। ক্লিয়ার? ক্লিয়ার? যদি ক্লিয়ার থাকে আর যদি ভালো থাকে, একটা বার তোমরা যদি বলে দাও, তাহলে আবার জিএনপি তে যেতে আমি আরো বেশি ইন্টারেস্টেড বা আরো বেশি এনার্জি দিয়ে তোমাদেরকে পড়াতে পারবো। আর যদি বলো স্যার তাহলে এত এত কনসেপ্ট মাথার উপর দিয়ে চলে যাচ্ছে, তাহলে তোমরা যখনই বলবে তখনই আমি ক্লাসকে শেষ করব, কথা দিলাম। বাট একটা জিনিস যে অফলাইনে আজকে ধরো আমি অনেকটাই করিয়েছি প্র্যাকটিক্যালি, কারণ আমি তোমাদের সায়েন্টিফিক্যালি বলবো এই পুরো চ্যাপ্টারটাকে একদিনে, এটা অ্যাকচুয়ালি 3 দিনের চ্যাপ্টার, 3 days এটাকে লাগে, তাহলে কি কনসেপ্ট গুলো আস্তে আস্তে গ্রো করবে, ঠিক আছে। তোমরা যদি বলো আজকে সব কিছু করিয়ে দেবো, তাহলে সব আজকে করিয়ে দেবো, নাহলে তোমরা যদি বলো যে আস্তে আস্তে করবো, তাহলে আমি আস্তে আস্তে করবো, তোমাদের যেটা ইচ্ছে সেরকম ভাবে করবো। ওকে, আচ্ছা, এবার আপনি বলে দেওয়ার পর সব ক্লিয়ার হয়ে যায় স্যার, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এক্স মাইনাস এম এর সঙ্গে এনএফআই এর কোনো, এনএফআই তো আসেই নি এখনো, এনএফআই তো আমি বলিই নি এখন কি এনএফআই এ, আস্তে আস্তে হোক, একদম ধীরে ধীরে বুঝে বুঝে হোক, একদম একদম আমি আস্তে আস্তে করে বুঝতে, একদম এটাকে আমি 3টে ক্লাস নেব। দিস ইজ দ্য রিজন 12 তারিখে আমাদের যে মেগা এক্সামটা হতে চলেছে, যে মেগা এক্সামে আমার সম্পূর্ণ নিজের করা প্রশ্ন থাকবে এবং 3টে পার্টে থাকবে। হ্যাঁ, ইংলিশের মধ্যে এ টু ডি ভোকাবুলারি, ইংলিশের মধ্যে এ টু ডি ফ্রেজাল ভার্ব, ইংলিশের মধ্যে বিভিন্ন যে বিভিন্ন যে বেবিজদের নাম বা বিভিন্ন জন্তুদের, বিভিন্ন ফিমেল বাচ্চা, তাদের টার্মিনোলজি গুলো, এবং তার সঙ্গে হচ্ছে ইডিয়ামস এন্ড মানে প্রভাব, ইডিয়ামস, ফ্রেজেস সেগুলো, এবং বিভিন্ন ফিয়ার। এটা হচ্ছে ইংলিশের যেটা আমাদের এপিজে আব্দুল কালাম গেছে, এই পার্টটা হবে। এই এতগুলো জিনিসের উপর পরীক্ষা। ইকোনমিক্সের 4টে চ্যাপ্টারের উপর পরীক্ষা, বেসিক ফিচার্স অফ ইন্ডিয়ান ইকোনমি, বাজেট, যেগুলো আমাদের এখন অব্দি এপিজে আব্দুল কালামে হয়েছে এবং আমি করিয়েছি যেগুলো এতদিন, বাজেট, তারপর হচ্ছে আনএমপ্লয়মেন্ট, ঠিক আছে, ইনফ্লেশন এবং বেসিক ফিচার্স অফ ইন্ডিয়ান ইকোনমি, এই 4টে। আর আমার জিকে এবং সিএ যারা যারা কোশ্চেনের সঙ্গে অবহিত তারা জানো যে কি ধরনের প্রশ্ন হতে পারে। একেবারে সব নাম শোনা, কিন্তু হ্যাঁ, আচ্ছা যেটা হয়েছে আমি সেখান থেকেই বলছি, কিন্তু পরীক্ষার হলে গিয়ে হ্যাঁ, তবে স্পেলিং বি ডেফিনেটলি স্পেলিং বি, ফ্লাক্সিনোসিন, ইলিপিলিফিকেশন, এই ধরনের প্রশ্নগুলো আমি খুব পছন্দ। সুতরাং গেট রেডি, 12 তারিখের পরীক্ষা অনলাইন অফলাইন একসঙ্গে হতে চলেছে। উইনারের জন্য প্রাইজ আগেই ঘোষণা হয়ে গেছে, সুতরাং আল সি। বাট একটা কন্ডিশন রয়েছে, ওই 200-তে 80 পেপ যদি প্রথম হয়, তোরা আমি তাকে প্রাইজ দেবো। এই পরীক্ষাতে টোটাল মার্কস উইল বি 200 and to get ফার্স্ট, যদি এই পরীক্ষাতে 150 কে ক্রস করে, only then he will get the award. সুতরাং গো ফর দ্য অ্যাওয়ার্ড, প্রাইজের জন্য যাও, ঠিক আছে। আর দিস ইজ দ্য রিজন যে আমি এই যে ন্যাশনাল ইনকামকে আমার পরীক্ষার সিলেবাস হিসেবে রাখিনি। আচ্ছা, তোমরা একটু জাস্ট পরীক্ষাটা কি হবে যে তোমাদের সঙ্গে সেদিন অ্যাপে শেয়ার করা হবে, অ্যাপে শেয়ার করা হবে প্রশ্নপত্র ঠিক সুনির্দিষ্ট সময়ে, তার আগে তোমাদেরকে অ্যাপে মেসেজ দেওয়া হবে, সবকিছু বলে দেওয়া হবে। ঠিক
পরীক্ষার যে সুনির্দিষ্ট টাইম তার 1 মিনিট আগে তোমাদেরকে প্রশ্নপত্র শেয়ার করা হবে এবং তোমাদেরকে সফট কপিতে আগের দিন ওএমআর শিট পাঠিয়ে দেওয়া হবে। তোমরা আগের দিন ওএমআর প্রিন্ট আউট করে রাখবে। ধরো 11টা থেকে 12টা অবধি পরীক্ষা, ঠিক 12:05 তার মধ্যে তোমাদের পরীক্ষার যে শিটটা সেটাকে স্ক্যান করে, ছবি তুলে স্ক্যান করে আমাদের একটি নির্দিষ্ট নাম্বার দিয়ে দেওয়া হবে, সেই নাম্বারে পাঠিয়ে দিতে হবে। 12:05 পরে কোনো খাতাকে, অর্থাৎ 5 মিনিট এক্সট্রা টাইম, তারপরে তুমি যদি মেসেজ পাঠাও মেসেজটা সিন হবে না, সুতরাং ওই 5 মিনিটের মধ্যেই। এবার বললাম ধরো আমার পরীক্ষা শুরু হতে 11টার জায়গায় 11:05 হলো, তাহলে তারপরে ওই 5 মিনিট আরো ওদিকে এক্সট্রা হয়ে যাবে। দিস ইজ দ্য প্রসেস, ঠিক আছে? জাস্ট টু রেজ দ্য বার, হ্যাঁ না? অর্থাৎ আগের বার হাইয়েস্ট ছিল 140.5, তো এবার আই ওয়ান্ট ইউ টু মোটিভেট, এবং এবার কয়েকটা সোজা প্রশ্ন দেবো, সুতরাং 150 থাকছে। আচ্ছা, এই ভিডিওতে তোমাদের সব ব্যাচগুলোতে সব সিলেবাসটা সব মেসেজ করে দেওয়া হবে। আজকে যারা যারা যে ব্যাচে আছো প্লিজ ব্যাচে একজন করে তোমরা তোমাদের নিজেদের গ্রুপে মেসেজ করে দেবে যে পরীক্ষার সিলেবাসটা কি, প্রত্যেক গ্রুপে, যেহেতু আজকে সব কোর্সগুলোকে নিয়ে করছি তাই সবাইকে করে দেবে। এরপরে আসছি ন্যাশনাল ইনকাম, জিডিপি বাকিটা। আমরা প্রত্যেকদিন শুনি যে জিডিপি নিয়ে আমরা খুব বড়াই করছি, আমাদের দেশের জিডিপি এত বড়, আমাদের দেশের জিডিপি এত বিশাল, আমাদের দেশের জিডিপি বলে দিচ্ছে আমরা এত উন্নতি করছি, আমাদের দেশের জিডিপি ওয়ার্ল্ডের 5th লার্জেস্ট জিডিপি। কারণ জিডিপি হলো বরফের সেই আইসবার্গের একটা চূড়ো মাত্র, অর্থাৎ এইটুকু উপরে ভেসে আছে আর এতটা জলের নিচে আছে। তাহলে জিডিপি দেখে আমি যদি আমার অর্থনীতিকে বিচার করতে যাই, তাহলে আমি ফুলস প্যারাডাইজে বসে আছি, অর্থাৎ বোকার মূর্খের স্বর্গরাজ্যে আমি বসে আছি যদি আমি জিডিপি কে দিয়ে। কিন্তু আজকালকার দেশ এরকম, হ্যাঁ, কান চিলে কান নিয়ে গেছে, দেখছে না লোকে লোকটার কানটা আছে কিনা, লোকটা চিলের পিছনে ছুটছে। তেমনি জিডিপি নিয়েও ভারতবর্ষে আজকাল এরকম মিসলিড করে দেওয়া। জিডিপি সেই হিমশৈলের চূড়া মাত্র, আর তার 90%-এরও বেশি নিচে লুকিয়ে আছে যেটা অন্যান্য ফ্যাক্টর দিয়ে, সেটাকে তো আমরা দেখতে পাচ্ছি না। আমরা জিডিপি নিয়ে লাফালাফি করছি, 5th লার্জেস্ট জিডিপি। তোমার দেশের পপুলেশন সারা ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বেশি, সেটা ভুললে তো চলবে না বাবা। তাহলে ইকোনমিস্টরা বলেন যে জিডিপি দিয়ে কি হবে বাবা, পার ক্যাপিটা ইনকাম কত। তোমার পার ক্যাপিটা ইনকাম যদি ভালো হয় তাহলে তোমার জিডিপি ভালো হলে ফায়দা আছে, ঠিক আছে? কিন্তু তোমার পার ক্যাপিটা ইনকাম যদি খারাপ হয়, কিসের লাভ ওই জিডিপিতে? তাহলে পার ক্যাপিটা ইনকাম আমাদের দেশের, আমাদের এই যে 150 জনের, আমাদের যে প্রথম আলোচনাটা আমরা করলাম, এই 150 জনকে নিয়ে আমাদের একটা দেশ, ঠিক আছে? আমাদের দেশের জিডিপি কত জানি ছিল? 15,03,000 সামথিং, ঠিক আছে? এবার এই 15,03,000কে আমি যদি 150 হচ্ছে আমার পপুলেশন, অর্থাৎ টোটাল জিডিপি বাই টোটাল পপুলেশন, সেটাকে করলে আমার পার ক্যাপিটা, অর্থাৎ ক্যাপিটা মানে পার হেড, পার হেড প্রত্যেক জনের অ্যাভারেজ ইনকাম কত। আদানির ইনকাম যদি 1 লক্ষ কোটি হয় আর আমার ইনকাম যদি 1000 টাকা হয়, তাহলে আমার আর আদানির, ঠিক আছে, দুজনের পার ক্যাপিটা ইনকাম কত হবে? আদানিরটা প্লাস আমারটা বাই 2। তেমনি আমাদের সকলের ইনকামকে, সেটা আমাদের সকলের টোটাল হেড সংখ্যা বা ক্যাপিটা নাম্বার দিয়ে যখন ভাগ করব, উইল গেট টোটাল নাম্বার, যেটা দিয়ে আমি আমার পার ক্যাপিটা ইনকামকে বার করব। আনফরচুনেটলি ভারতবর্ষ, যেটা আমি বেসিক ফিচার্সে তোমাদেরকে বলেছিলাম যে ভারতবর্ষ সারা বিশ্বে পঞ্চম রয়েছে এই জিডিপির ক্ষেত্রে। জিডিপি সাইজ বা জিডিপি ভলিউম যদি দেখো, ভারতবর্ষের স্থান পৃথিবীর মধ্যে পঞ্চম। কিন্তু পার ক্যাপিটা ইনকাম যেই আমরা দেখছি, সঙ্গে সঙ্গে এটা আশ্চর্যজনক হলেও যে ভুটান এবং বাংলাদেশের চেয়েও আমরা নিচে চলে গেছি 140তম স্থানে, যেখানে শ্রীলঙ্কার অবস্থান মোটামুটি 75, 76, 78 এর মধ্যে ঘোরাফেরা করে। আমরা সেখানে পার ক্যাপিটা ইনকামে সারা বিশ্বে 140তম স্থানে রয়েছি, অর্থাৎ এত কম আমাদের পার ক্যাপিটা ইনকাম। তাহলে আমরা যখন জিডিপি নিয়ে বড়াই করি, বা তোমার সামনে কেউ এসে যদি বলে, ঠিক আছে, যে এই আমার জিডিপি এত, তাকে তুমি প্রশ্নটা করবে, আচ্ছা দাদা আমাদের পার ক্যাপিটা ইনকামটা কত? তাহলে আমি আমার জিডিপি দিয়ে যদি দেখাই যে আমার দেশ বিশ্বে সর্বসেরার আসন নিয়ে ফেলেছে,
তাহলে আমি কি মিসটা করছি, যে আমি কিন্তু চাইতাম বা আমি কিন্তু স্বপ্ন দেখতে পারতাম যে আমি জিডিপি কে নিয়ে বড়াই না করে আমি আমার দেশের পার ক্যাপিটা ইনকামটাকে বাড়ানোর চেষ্টা করতে পারতাম। পার ক্যাপিটা ইনকাম যদি বাড়তো, তাহলে এক একটা লোকের একটু পরে আসি, এক একটা লোকের অ্যাভারেজ ইনকামটা যদি বাড়তো, ঠিক আছে, পপুলেশন তো একই আছে, তাহলে তো ন্যাচারালি কি হতো, পপুলেশন ইনটু per capita income, GDP is equal to what, population into per capita income, that is your GDP, আর GDP by population is equal to per capita income। অর্থাৎ পপুলেশন যেহেতু এক রয়েছে, পার ক্যাপিটা ইনকাম যদি বাড়তো তাহলেই কিন্তু আমাদের জিডিপি আরো বাড়তে পারতো। কিন্তু আমরা যে জিডিপিতে আটকে গেছি অর্থাৎ ফিফথে, সেখানটাকে আমি প্রজেক্ট করছি যে আমি সারা বিশ্বের রাজা হয়ে গেছি। কিন্তু আমি যদি একটু অন্যভাবে দেখতাম, ইকোনমিক্সকে যদি একটু কাছের থেকে দেখে বলতাম যে না, লেটস ইনক্রিজ আওয়ার পার ক্যাপিটা ইনকাম, তখন কি হতো, আমার জিডিপি আরো বাড়তো। অর্থাৎ আমার জিডিপির মধ্যে একটা বেশি হওয়ার পোটেনশিয়াল রয়েছে, সম্ভাবনা রয়েছে, কিন্তু আমি সেই সম্ভাবনাটাকে কিসে আটকে যাচ্ছি, আমার জিডিপি কে বেশি দেখিয়ে আটকে দিচ্ছি। অর্থাৎ আজকে রামকৃষ্ণর মধ্যে ডাব্লিউবিসিএস হবার একটা সম্ভাবনা রয়েছে, রামকৃষ্ণ মন্ডলের মধ্যে। এই তোমরা আবার বলো না যে পরমাংশ দেবে, হ্যাঁ, তাহলে আমাকে ঠাকুর মাফ করবেন না আর কি। হ্যাঁ, রাম রামকৃষ্ণ মন্ডল আমাদের প্রিয় ছাত্র, ওর মধ্যে ডাব্লিউবিসিএস হবার সম্ভাবনা রয়েছে সাপোজ, কিন্তু ও ক্লার্কশিপে শেষ করলো বা পুলিশের কনস্টেবলে শেষ করলো, ঠিক আছে, এবং শেষ করে ও আর ডাব্লিউবিসিএস পরীক্ষা দিলই না। তাহলে ওর যে পোটেনশিয়াল ছিল, ওর এই পোটেনশিয়াল কি ও অর্জন করতে পারলো? পারলো? পারলো না। অর্থাৎ ওর সম্ভাবনা ছিল ডাব্লিউবিসিএস হওয়ার, ও আটকে গেল ক্লার্কশিপে। তাহলে ওর পোটেনশিয়াল গ্যাপ কোনটা হলো? পোটেনশিয়াল গ্যাপটা হলো ডাব্লিউবিসিএস মাইনাস ক্লার্কশিপ। এই যে গ্যাপটা, সেটা হচ্ছে ওর পোটেনশিয়াল ওইটা ছিল, কিন্তু ও পেয়েছে এইটা। তাহলে মাঝখানের এর যে বিয়োগ ফলটা, এটা হচ্ছে ওর পোটেনশিয়াল গ্যাপ। তাহলে আমার জিডিপি এত কম, পার ক্যাপিটা সরি আমার পার ক্যাপিটা ইনকাম আমার এত কম, আজকে যদি পার ক্যাপিটা ইনকাম বেশি হতো তাহলে আমার জিডিপিও কিন্তু আরো অনেক বেশি হতো। তাহলে আমার পোটেনশিয়াল রয়েছে আরো অনেক বেশি জিডিপি করার, কিন্তু আমি আটকে যাচ্ছি আজকের বর্তমানের জিডিপিতে, তাই তো? তাহলে আমার যে পোটেনশিয়াল জিডিপি, অর্থাৎ যেটা আমার হতে পারত, ঠিক আছে, পার ক্যাপিটা বলতে, পার ক্যাপিটা মানে পার হেড, সারা দেশের জিডিপি কে তুমি যখন পপুলেশন, টোটাল জনসংখ্যা 150 কোটি দিয়ে ভাগ করছো, যে ফিগারটা আসছে দ্যাট ইজ ইউর পার ক্যাপিটা ইনকাম, পার হেড ইনকাম, ঠিক আছে, পার হেড ইনকাম। তুমি একটা ক্লাসে একটি ছেলের আয় 100 টাকা, একটি ছেলের আয় 50 টাকা, একটি ছেলের আয় 1 টাকা, একটি ছেলের আয় 1000 টাকা, অর্থাৎ ইনকাম ইনইকুয়ালিটি আছে, ঠিক আছে। এবং সেটাই তো ভারতের অর্থনীতি। তোমরা যারা যারা আমার বেসিক ফিচার্স এর ক্লাস করেছো তাদের মনে করো যে প্রথম কথা আমি বলেছিলাম যে ইনইকুয়ালিটি অফ ইনকাম, আর্থিক যে আয়গত বৈষম্য, ঠিক আছে না, আয়গত বৈষম্য, সেটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। তাহলে আমার জিডিপির পোটেনশিয়াল ছিল অনেক বেশি, বাট আমার রিয়েল জিডিপি, দ্য অ্যাকচুয়াল জিডিপি, সেটা অনেকটা কম। তাহলে এই পোটেনশিয়াল জিডিপি আর এক্স্যাক্টলি পোটেনশিয়াল জিডিপি মাইনাস অ্যাকচুয়াল জিডিপি ইজ ইকাল টু আমার জিডিপি গ্যাপ। জিডিপি গ্যাপ, রামকৃষ্ণর যেরকম পোটেনশিয়াল গ্যাপ কি ছিল, ডাব্লিউবিসিএস মাইনাস ক্লার্কশিপ, তেমনি আমার জিডিপি হতে পারতো অনেক বেশি, মানে আমার পোটেনশিয়াল জিডিপি ছিল ওইটা, আর আমার জিডিপি হচ্ছে বর্তমানেরটা। তাহলে এই গ্যাপটা হচ্ছে মাই জিডিপি গ্যাপ। ক্লিয়ার? 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 অনেক নতুন নতুন কনসেপ্ট তোমরা শিখে ফেললে। আমি এর জন্য আবার আরো মানে এটা এক্সট্রা ক্লাসও আমি তোমাদের নেব, মাঝে মাঝে আমি এটা 3টে ক্লাসে শেষ করব, আমি ক্লাস নেব। ক্লিয়ার? আচ্ছা, এইবার ক্লিয়ার? এইবার তোমরা আমাকে একটা জিনিস বলো, ঠিক আছে, অনেক নবাগত রয়েছে যারা হয়তো ফার্স্ট টাইম আমার ক্লাসকে করছে, প্রথমবার হয়তো আমার ক্লাস কেউ করছে, অনেকে রয়েছে, ঠিক আছে, যে তোমরা আমাকে বলো যে এই ক্লাসকে কি আমি আরো কন্টিনিউ করব,
নাকি এই ক্লাসটাকে তোমাদের সুবিধার জন্য এখানে এন্ড করব, সো দ্যাট এত কনসেপ্টটাকে তোমরা মাঝখানে মাথার মধ্যে রাখতে পারো। এটা আমাকে বলো, হোয়াট এভার ইউ উইল কমান্ড, সেটা আমার ইউর উইশ ইজ মাই কমান্ড। তোমরা যেটা চাবে আমার জন্য সেটাই নির্দেশ হয়ে যাবে। ঠিক ঠিক আছে, আর একটু সকলেই বলতে থাকো, আমার কোনো অসুবিধে নেই। ঠিক আছে, এক্স্যাক্টলি আমি চাচ্ছিলাম, কারণ অনেকগুলো আজকে কনসেপ্ট কিন্তু তোমার মাথাতে ঢুকে গেছে, অলরেডি ঢুকিয়ে দিয়েছে। এক্স্যাক্টলি, শতরূপা বলছে 9টা পর্যন্ত করিয়ে দিন, কোনো অসুবিধা নেই, 9টার জায়গাতে 10টা পর্যন্ত আমি করাতে পারবো। কিন্তু এই যেহেতু এটা কনসেপ্ট বিল্ডিং, অল্প অল্প করে ব্রেন নিয়ে একদম, এটা একদম কোর, একদম পার্ট তো ইকোনমিক্সের। আই উইল সাজেস্ট এটা খুব তাড়াহুড়ো করে না করা ভালো। হজম করি এতটা আগে, আজটা গল্প করে। সো কাইন্ড অফ ইউ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, এটুকু আজকে আমারও এটাই মনে হচ্ছিল যে এত বনশ্রী সরকার খুব সুন্দর ক্লাস স্যার, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, আসবো আরেকদিন আজ যাই, তাই তো এরকম ব্যাপার আর কি। যারা যারা আমার প্রথম ক্লাস করলে, ঠিক আছে, তাদের সঙ্গে আবার আমার হয়তো দেখা হবে, সামনাসামনি দেখা হবে বা কথা হবে, ঠিক আছে। আর যারা যারা আমাদের এপিজেতে রয়েছে, মিসলেনিয়াস ফ্ল্যাগশিপ বা এসআই কনস্টেবলে রয়েছে, তাদের সঙ্গে এসআই কনস্টেবলের ক্ষেত্রে কিন্তু আমাদের খুব, আজকে আমি এসআই কনস্টেবলকে একসঙ্গে নিয়ে করালাম, তার পেছনে হচ্ছে যে এই কনসেপ্টটাকে আমি চাই যে সকলে বুঝুক, সকলে বুঝুক নয়, আমি চাই যে জিডিপি, ন্যাশনাল ইনকাম, এগুলো দেশের প্রত্যেকটা জনগণ বুঝুক, তাহলে মূর্খের মতন কথা বলবে না। এই কারণে এসআই কনস্টেবলে আমাদের ক্লাস এরকম হয় বলছি যে আমি বোধহয় 12টা কি 13টা নাকি 14টার মতন ক্লাস এপিজে আব্দুল কালামে ইকোনমিক্সে নিয়েছি, তাতে মাত্র 4টে চ্যাপ্টার শেষ হয়েছে। বাজেটের মতন চ্যাপ্টার শেষ করতে 4টা কি 5টা ক্লাস লেগেছে। সেক্ষেত্রে এসআই কনস্টেবলে অলরেডি 3 দিনে 6টা না 7টা চ্যাপ্টার হয়ে গেছে 3টে ক্লাসে। অর্থাৎ ওখানে তোমাকে ইউ হ্যাভ টু লার্ন হাউ টু ট্রিম দ্য সিলেবাস, ঠিক আছে, দ্যাট ইজ দ্য আর্ট। আর ডব্লিউবিসিএস এর ক্ষেত্রে এই যে আজকে যে স্টাইলে পড়াচ্ছি আমি, অর্থাৎ ইউ হ্যাভ টু ডিগ ডিপ ইনটু ইট, দ্যাট ইজ দ্য আর্ট। এবং যেভাবে আজকে এটা পড়াচ্ছি, আই থিঙ্ক দিস উইল কভার ইউর ইউপিএসসি প্রিপারেশন, ইউপিএসসি সিলেবাস অ্যাজ ওয়েল, এনি কাইন্ড অফ এক্সামের জন্য। আমি তোমাকে কোনো পরীক্ষার জন্য নয়, আমি তোমাকে জীবনের এই জিনিসটা যদি না জেনে থাকো, তাহলে তোমার শিক্ষা অর্ধেক থেকে যাবে যদি তুমি জিডিপি কে না বুঝতে পারো। যখন জিডিপি নিয়ে চারদিকে আলোচনা হবে আর তুমি মুখের মতো তাকিয়ে থাকবে, সেই জিনিসটাকে আমি চাই না। জিডিপি কে ছিঁড়ে খাবে, গুলে খাবে, তাহলে আমার স্যাটিসফ্যাকশন। थैंक यू सो मच, थैंक यू सो मच, थैंक यू सो मच, लव यू ऑल, लव यू ऑल, लव यू ऑल, लव यू ऑल। ठीक है, आज के ताले आप भी थोड़ा रेस्ट कीजिए। থ্যাংক ইউ অ্যান্ড লাভ ইউ অল, সি ইউ ভেরি সুন, সি ইউ ভেরি সুন। যাদের যাদের ইচ্ছে আমার এরকম ক্লাস, যারা যারা নতুন করেছো, ঠিক আছে, দে ক্যান জয়েন উইথ আস। ঠিক আছে, এই এনার্জিটাই এভরিডে, কোর্সের শেষ দিনেও এনার্জি পাবে, আজকের ডেটেও সেই এনার্জিটা পাবে। সুতরাং টু ডিসকভার this aspect of mine, you may join us if you have not joined yet. With this message, I like to conclude this session. See you very soon. কালকে সন্ধ্যা 7টার সময় অ্যাডভান্সড ইংলিশে দেখা হচ্ছে, এবং সোমবার দিন ইংরেজি ক্লাস তোমাদের রয়েছে এপিজে আব্দুল কালাম ব্যাচে। তাছাড়া অন্য ব্যাচগুলোতে যেরকম কোর্স চলছে রুটিন অনুসারে, আমার একটু মাঝে মাঝে অন্য ব্যাচে উইকেন্ড ডেজে সমস্যা হয়, তোমরা একটু অ্যাডজাস্ট করে দিও। থ্যাংক ইউ অ্যান্ড গুড নাইট।